শুরু করা যাক। আমাদের সেটিনার বা পয়েন্ট সেট থিওরি তার এক্সারসাইজটা নিয়ে আলোচনা করা চলছিল, আগের দিন পর্যন্ত আমরা করেছি। দেখো এক্সারসাইজের অঙ্কগুলোকে কিছুই না, করে দেওয়ার পর ঠিকঠাক লাগে। এবার নিজেও হয়তো তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ এটা হতে পারে ওটা হতে পারে, বুঝতে পারছো, কিন্তু প্রবলেমটা কি যে কীভাবে লিখবো, লেখার স্টাইলটা অনেকে বুঝতে পারে না। তো সেই কারণে আমরা আজকের দিনটাতে এক্সারসাইজের যাবতীয় কিছু কোয়ারি তোমাদের যা যা থাকবে সব বলে দেবো, এগুলোর বাইরেও যদি কোনো অঙ্ক থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, একদম এক্সারসাইজ দিয়েই আমরা শুরু করি। আমরা আগের দিন পর্যন্ত 7 থেকে মোটামুটি সব অঙ্ক করেছি। এবার আজকে আমরা 8 দিয়ে শুরু করি, কিন্তু 8-এর কোন প্রবলেমটা করব, 8-এর 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা অন্তত করে দেই, 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা করে দেই, কারণ এটা করে দেওয়ার পর লেখার স্টাইলটাও যদি তোমাদের ঠিকঠাক লাগে, তা আমি 1-2টাও করে দিচ্ছি, তারপরে বাকিটা আসছে। 3টা বলবো, 1 আর 2, 1 আর 2 এর মধ্যে কোনটা করবো বলো? 1 আর 2 এর মধ্যে কোনটা করবো? দুইয়েরটা করছে, দুটোই করেছো, ওকে। তো দুইয়েরটা শোনো, দুইয়েরটা করার জন্য কিচ্ছু না, আমি বলবো যে 2x² - 5x + 2 এটার মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, আর কিচ্ছু না, বুঝেছো? এটার মিডিল টার্ম ফ্যাক্টর করলে কি পাচ্ছ? 4 মানে 2x² - 4x - x + 2 <= 0। দিস ইকুয়ালস টু 2x কমন নিলে x - 2, এই দিক থেকে আমরা যদি 1 কমন নেই x - 2 <= 0 তো না, সরি <= 0 হলে এক ধরনের হবে, গেটার হলে এক ধরনের হবে। তারপরে লাইনে কি পাচ্ছি বলি, 2x - 1 x - 2 গেটার 0। এবার মনে রেখো, এরা যদি গেটার 0 হয় তাহলে এই রেজাল্ট থেকে একটা জিনিস মনে রেখো, খুব ইম্পর্টেন্ট, সেটা বলছে দুটোই পজিটিভ, প্রোডাক্ট পজিটিভ, তার মানে দুটোই অ্যাট এ টাইম পজিটিভ, আইদার দুটোই অ্যাট এ টাইম পজিটিভ আর না হলে দুটোই অ্যাট এ টাইম নেগেটিভ। কারণ এরা অল্টারনেটিভ সাইন হলে নেগেটিভ হয়, তাহলে এখান থেকে আমরা পেতে পারি যে 2x, কেউ এরকমও বলতে পারো, আইদার 2x - 1 সেটা গেটার 0 অ্যান্ড সঙ্গে সঙ্গে x - 2 গেটার 0, অর আইদার অর হচ্ছে, কিন্তু অর কি হবে, 2x - 1টা নেগেটিভ অ্যান্ড x - 2টা নেগেটিভ, মানে দুটোই নেগেটিভ নাহলে দুটোই পজিটিভ, তবেই কিন্তু এই রেজাল্টটা ঘটবে। এবার দেখো, দ্যাট ইজ আইদার অর করে লিখি, দ্যাট ইজ আইদার, তোমরাই বলবে এই টার্ম থেকে আমরা কি পেতে পারি, x-এর মানটা 1/2 থেকে বড় অ্যান্ড x-এর মানটা 2 এর থেকে বড়। ছবিতে রিয়েলাইজ করার চেষ্টা করো, ছবিতে কি বলতে চাইছি খেয়াল করো। এটা যদি আমার রিয়েল লাইন হয়, সাপোজ দিস 1 0, কোনো একটা জায়গায় 0 আছে, তো 1/2 এমন একটা জায়গা থাকবে, 2 এমন একটা জায়গা থাকবে। এখানে বলছে যে 1/2 থেকে বড়, তারপরে বলছে অ্যান্ড সঙ্গে সঙ্গে বলছে 2 এর থেকেও বড়। এবার তোমরা বোঝো, এখানে বোঝার চেষ্টা করো, ইনইকুয়ালিটি কনসেপ্ট কিছুই না, এমন একটা x যেটা এই দুটোর মধ্যেই থাকবে, যেহেতু অ্যান্ড লেখা আছে, এই দুটোর মধ্যেই থাকবে মানে নিশ্চয়ই কমন পোর্শনের মধ্যে থাকলে দুটোর মধ্যে থাকবে, কমন পোর্শন মানে ইন্টারসেকশনের মধ্যে থাকলে দুটোর মধ্যে থাকবে। ইন্টারসেকশন মানে বেসিক্যালি কিছুই না, যে আমরা এই জায়গায় কথা যদি বলি তাহলে বলবো দুটোর মধ্যে থাকবে। যেমন ধরো কোনো একটা এক্স কথা বলা হলো যে একটা এক্স এখানে আছে, তাহলে কি সেই এক্সটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করলো, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করলো? আমি না, এটাকে স্যাটিসফাই করলো না, মানে এক্সের মানটা যদি 2 এর মধ্যে থাকতো, মানে এখানে যদি থাকতো, তার মানে এই দুটোর কমন পোর্শনের মধ্যে যদি থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্টলি বলতে পারতাম দিস এক্স স্যাটিসফাইং বোথ অফ দিস 2 কন্ডিশন। তার মানে বুঝতে পারছো, এক্সের মানটা 1/2 থেকে বড় অ্যান্ড এক্সের মানটা 2 এর থেকে বড়, মানে আসলে এক্সের মানটা 2 এর থেকে বড়, 1/2 থেকে বড় নেওয়া যাবে না, কারণ দুটোই একসঙ্গে ঘটতে হবে। তার জন্য অ্যান্ড যদি না হয়ে অর হতো তাহলে আমি বলতাম যে দুটোই হতে পারে, দুটো পসিবিলিটি হতে পারে। এখানে অ্যান্ড আছে মানে এমনই লিখতে হবে। অথবা অর কি আছে, অর হচ্ছে এই টার্মটা থেকে আমরা কি পেতে পারি, এক্সের মানটা 1/2 থেকে বড়, সরি এক্সের মানটা 1/2 থেকে ছোট অ্যান্ড এক্সের মানটা 2 এর থেকে ছোট। এবার দেখো আইদার অরের পসিবিলিটি যখন আসছে, তার মানে
এই রেস্ট্রিকশনটাতে আবার কি বলতে চাইছে, এই রেস্ট্রিকশনটা বলতে চাইছে ঠিক উল্টো দিকে মানে এটার থেকে ছোট অথবা 2 এর থেকে ছোট। এবার কোন এক্স দুটোর জন্যই স্যাটিসফাই করবে, আমি বলছি যে এক্সগুলো এখানে থাকবে তার জন্য দুটোই স্যাটিসফাই করবে, এক্সটা স্যাটিসফাই করবে বোথ অফ দিস টু। তার মানে এই দুটো থেকে আমরা বলতে পারি এক্সের মানটা 1/2 থেকে ছোট। দ্যাট ইজ, বলে আরেকবার লিখি, দ্যাট ইজ আইদার এক্স গ্রেটার শুধুমাত্র 2 এর থেকে বড়, অর কি হবে, এটাকে কম্বাইন করলে এক্সের মানটা 1/2 থেকে ছোট। মানে 2 এর থেকে বড় আর 1/2 থেকে ছোট, সেটাকে আবার আরেকবার লিখছি, দ্যাট ইজ আইদার এক্স বিলংস টু, তুমি বলছো এটা কেন বিলংস টু লিখছি, 2 এর থেকে বড়, তার মানে 2 ইনফিনিটির কথা বলা হচ্ছে, ঠিক। আবার অর এটা মানে কি, এটা মানে 1 এর থেকে বড়, 1/2 থেকে ছোট, মানে -∞ থেকে 1/2 কথা বলা হচ্ছে। যেহেতু এখানে ইকুয়াল নেই তাহলে এটা ওপেন ইন্টারভ্যাল নিশ্চয়ই, ঠিক। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে যে এসটার কথা বলছিলাম 2x² - 5x + 2 গ্রেটার 0, তার মানে এই রেস্ট্রিকশনটা স্যাটিসফাই করবে সেই সমস্ত এক্স যারা এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে, না হলে এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে। তাহলে ফাইনাল কনক্লুশন কি তাকাও, ফাইনাল কনক্লুশন হচ্ছে এস এর মানটা হচ্ছে সেই সমস্ত x belongs to R such that 2x² - 5x + 2 this one greater 0, এটা মানে অ্যাকচুয়ালি কি সেই সমস্ত x belongs to R such that x এর মানটা 2 এর থেকে বড় অর x এর মানটা 1/2 থেকে ছোট। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, দেখো, সেই সমস্ত x belongs to R such that x এর মানটা 2 এর থেকে বড় হলো, তারপরে অর যেহেতু আছে অরটাকে আমি ইউনিয়ন আকারে লিখবো, অর মানে ইউনিয়ন, অ্যান্ড থাকলে ইন্টারসেকশন লিখতাম। এটা কি হবে, সেই সমস্ত x belongs to R such that x less 1/2, বাট এই রেস্ট্রিকশনটা অ্যাকচুয়ালি বলতে চাইছে 2 থেকে ইনফিনিটি ইউনিয়ন, এই রেস্ট্রিকশনটা বলছে -∞ থেকে 1/2। উই নো দ্যাট open interval, every open interval is a open set, so this one open set, this one open set, union of two open set is open set, therefore S is open set। তার মানে বুঝতে পারছো এটা মানে হচ্ছে কি union of two open interval, আর open interval মানে open set, union of two open interval, and hence আমরা বলতে পারি union of two open set, আর union of two open sets এই কথাটির মানে হচ্ছে union of two open set মানে open set। তাহলে ফাইনাল কনক্লুশন হচ্ছে যে সেটটা দেওয়া আছে সেই সেটটা হচ্ছে ওপেন সেট। যদি তোমরা এইভাবে একটু ধাপে ধাপে পরপর স্টেপ ওয়াইজ যদি লেখো তাহলে টিচার পর্যন্ত খুশি হবে। সেই জন্য আমি চাইছি লেখার স্টাইল, লেখার প্যাটার্নটাও যেন ঠিকঠাক করে ফলো করো, ঠিক আছে? দেখো, তোমরা কম্পিটিশন পরীক্ষায় যাচ্ছ না, যে এখন কম্পিটিশন পরীক্ষায় তুমি রেজাল্টটা জানো কিনা সেটা দরকার, তোমার থিওরামের প্রুফ দরকার নেই, তুমি জাস্ট একটা বলজানো-ওয়েস্টার থিওরাম, ওটা প্রুফ কি দরকার নেই। কম্পিটিশন পরীক্ষায় যখন যাবে তখন বলজানো-ওয়েস্টার থিওরামের অ্যাপ্লিকেশনটা কি সেটা দরকার। বলজানো-ওয়েস্টার থিওরামটা তোমার মনে থাকবে কখন, যখন তুমি বুঝবে যে ও আচ্ছা বলজানো-ওয়েস্টার থিওরাম এই জায়গাগুলোতে কাজে লাগছে। যে টপিকস, যে থিওরাম, যে রেজাল্ট বেশি কাজে লাগে সেটা দীর্ঘদিন মনে থাকে। কিন্তু এখন আমরা সিলেবাস ধরে ধরে পড়ছি, এখন আমরা অনেকটা নিচে আছি, তো সিলেবাস ধরে ধরে যখন পড়ছি তখন আমাদের সাবজেক্টটাকে শিখতে হবে, তার থিওরিটিক্যাল জায়গার স্টেটমেন্ট যেমন জানতে হবে, প্রুফটাও জানতে হবে। কিন্তু কম্পিটিশন পরীক্ষার পড়ার স্টাইলটা একদম আলাদা, দুটো একদমই অন্য ধরনের প্যাটার্ন। তো আপাতত আমরা যেহেতু এটা পরীক্ষাতে লিখবো, এক্সামে লিখবো, তো লেখার প্যাটার্নটা আমাদের দিস ওয়ান। হ্যাঁ, এটা যদি এমসিকিউ আসতো, প্রুভ দ্যাট এস ইজ এক্সামিন, বা ধরো এস দিল, এস হচ্ছে দিস ওয়ান, তাহলে দিয়ে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, দিয়ে বললো এসটা ওপেন সেট, তারপরে বললো হয়তো ক্লোজ সেট, তারপরে বললো হয়তো যে ক্লোপেন সেট, ক্লোপেন মানে ক্লোজড অ্যাজ ওয়েল এস ওপেন, তারপরে হয়তো আর ফার্দার জিজ্ঞাসা করলো যে নান অফ দ্য অ্যাবাভ। এবার তুমি বলবে কোন অপশনটা হবে, তাহলে তুমি বলবে স্যার এটা তাহলে এক কাজ করি, তাড়াতাড়ি করে এটা ক্যালকুলেশন করে এখানে এই পর্যন্ত নিয়ে আসবো। ভাবছি না,
অত কিছু করার কোনো প্রয়োজনই নেই। তুমি বলছো তাহলে কি দেখেই বোঝা যাবে? আমি হ্যাঁ দেখে বোঝা যাবে। কী করে দেখে বোঝা যাবে? আমি বলছি এখানে তুমি খালি দেখো, যখন এটা দেখছো বোঝো কি বলছি, তুমি শুধু এই রেজাল্টটা দেখো, এই রেজাল্টটাতে গেটার আছে না ইকুয়াল আছে। যদি গেটার থাকে তাহলে ওপেন হবেই, যদি লেস থাকে ওপেন হবেই, যদি গেটার ইকুয়াস টু থাকে তাহলে ওপেন হবে না, তাহলে ক্লোজড হয়ে যাবে। যদি লেস ইকুয়াস টু থাকে তাহলে ক্লোজড হয়ে যাবে। ইকুয়ালটাও দিয়েছো মানে বাউন্ডারিটাও দিয়েছো, তার মানে যখন আমি এক্স টু লেস এক্স লেস থ্রি নিয়েছি এটা ওপেন, আমি বলছি ইয়েস। ইকুয়াল নেই তাহলে ওপেন। একটা দিকে আমি ক্লোজ করে দিলাম, এটা আর ওপেন নয়। এই দিকটা ক্লোজ করে দিলাম তাহলে ওপেন নয়, এটা ক্লোজড। তাহলে তোমার দরকার হচ্ছে এটা ওপেন সেট কি না, এমসিকিউতে জাস্ট ইনইকুয়ালিটিটা ফলো করো, ইনইকুয়ালিটিটা দেখো, ওর উপর ডিপেন্ড করে ক্লোজড হবে না ওপেন হবে। যেমন কথা বললাম ইকুয়াল, যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে কি হতো, তাহলে বাউন্ডারিটার কথা বলা হচ্ছে, তো বাউন্ডারিটাও আমার ক্লোজড হবে, বাউন্ডারিটাও ক্লোজড হবে। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রেও যদি যাচাই করতে বলতো, আমি যে অত কিছু করার কোনো দরকারই নেই, তুমি দেখে নাও যেটা লেস আছে না গেটার আছে। লেস আছে, ওকে, তাহলে ওপেন সেট, আর কিচ্ছু করবো না। কিন্তু প্রুফ করতে গেলে এটা হলো টেকনিক। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে? ওকে, সো একই স্টাইলে ওয়ানটা তোমরা করে নেবে। ঠিক, আমরা এবার 3 অঙ্কটা বলি, যেটা বইতেও একটা করে দেওয়া আছে, দেখবে 1/n এর পরিবর্তে 1/2 টু দি পাওয়ার n এর পরিবর্তে 1/n আছে। তাহলে কি বলছে শোনো, এ আর বি এমন টাইপের একটা সেট, সেই সেট থেকে বি বাদ দিলাম, মানে এ সেট থেকে বিটা বাদ দিলাম। বলছে কোনো একটা সেট থেকে বি যদি বাদ দাও তাহলে কি সেটা ওপেন সেট থাকবে, যাচাই করো। তো যেহেতু এখানে প্রুফ দ্যাট বলেছে, তার মানে এটা ওপেন সেট হবেই। তো এটা ওপেন সেট হবে, এটাই আমরা যাচাই করতে চাইছি। কি বলতে চাইছি শোনো, সেটটা কি আছে, সেটটার কিছুই না, বলে দিচ্ছি, এটা একদম লিখেও দিচ্ছি। অনেকভাবে করতে পারো, তা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, যে সেটটার কথা বলা হচ্ছে সেটার ছবিটা দেখো। সাপোজ দিস ওয়ান আর 0, আর এটা হচ্ছে 1, ওকে? সো 0 আর 1, 0 1-এর মধ্যে এ সেট থেকে কোন কোন পয়েন্টগুলো বাদ দিতে বলছে, মাইনাস মানে জানো নিশ্চয়ই, এস সমান সমান এ মাইনাস বি মিনস এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তো বিগুলো নেব না, তাহলে বিটা বাদ দেব। কি করে বাদ দেব, 0, বি কোথায় আছে, 1/2 এখানে আছে। আর বি এর এলিমেন্ট কি হতে পারে, 1/2 স্কোয়ার এখানে আছে। আর কি হতে পারে, 1/2 টু দি পাওয়ার 4 এটা হতে পারে। তাহলে এই পয়েন্টগুলোকে বাদ দেব। তার মানে যে পয়েন্টগুলো আমরা এখানে লিখলাম সেটাকে জাস্ট এনক্লোজ করছি, এটাকে বাদ দেবো, এটাকে বাদ দেবো, এটাকে বাদ দেবো, এটাকে বাদ দেবো, বাকিগুলো নেব, শুধু পয়েন্টগুলো বাদ দেবো। তুমি বলছি কী করে এটা সম্ভব, আমি যে সম্ভব, একদম ইজি, কিচ্ছু না। কেমন না, আমি কি করলাম, 1/2 থেকে 1 এই ইন্টারভ্যালটা নিলাম, মানে এখান থেকে এইটুকু নিয়ে নিলাম, এটা নিলাম, ওপেন নিলাম, তাহলে 1/2টাকে ইনক্লুড করলে না, 1/2টাকে এক্সক্লুড করে দিয়েছো, ইউনিয়ন। এবার আমরা এইটা নেব। তুমি বলছি এটা আবার কিসের, আমি যে এই ইন্টারভ্যালটা 1/2 স্কোয়ার থেকে 1/2। কেউ আমাকে কোশ্চেন করতে পারো, কোয়ারি করতে পারো যে উল্টো দিক থেকে কেন আসি, আমি এই দিক থেকে গেলে কি অসুবিধা হতো। আমি যে এই দিক থেকে যাওয়া যাবে না, কারণ এখানে প্রচুর পয়েন্ট আছে, পয়েন্টগুলোকে আমি মানে খুঁজতেই পারবো না, একটু প্রবলেমেটিক হয়ে যাবে, ওই জন্য ওই দিক দিয়ে আসছে। তাহলে ওই দিক দিয়ে আসলে প্রথমে 1, তারপর 1/2 নেওয়া উচিত ছিল, এরকম নেওয়া উচিত ছিল 1, 1/2। আমি যে হয় না, ওপেন ইন্টারভ্যালে শুরুটা লোয়ার লিমিট, শুরুটা ছোট হয় আর লাস্টেরটা বড় হয়। সো 1/2টা ছোট হবে, 1টা বড় হবে। তাহলে ওপেন ইন্টারভ্যালে যদি আমরা এ বি ইন্টারভ্যাল নিয়ে বলি, তাহলে এখানে কি আমাদের বলতে হয় বলো তো, হোয়ার বলতে হবে এ অ্যান্ড বি অ্যাকচুয়ালি দিস ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে। তার কারণটা খুব সিম্পল, এ বি ইন্টারভ্যাল মানে হচ্ছে সেই সমস্ত এক্স বিলংস টু আর such that a less equals to x less equals to b। সো এটা ইনডাইরেক্টলি বলছে যে এর থেকে বিটা বড়।
তাই না? তো এর থেকে বি বড়, সেই জন্য আমরা ওপেন ইন্টারভ্যাল নেওয়ার সময় এরকম টাইপের ইন্টারভ্যাল নিলাম। এটাই কি শেষ? আমি যে একদমই বলিনি। তারপরেটা কী হবে? পরেরটা হবে মানে এইটুকু গ্যাপটা নেব। সো 1/2⁴ 1/2² নেব। কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারো যে কি হলো এখানে, মানে মিসিং কোন পয়েন্টগুলো হচ্ছে? তোমরাই খেয়াল করো, 1/2টা মিসিং হচ্ছে। কেন 1/2টা মিসিং হচ্ছে? না, এখানে 1/2টা নেওয়া হয়নি, ইভেন এখানেও 1/2 নেওয়া হয়নি। তাহলে সব পয়েন্ট নিচ্ছ, মাঝখান থেকে 1/2টা বাদ যাচ্ছে। চলো এবার নেক্সট 1/2²। এই জায়গাটা তো 1/2² নেওয়া হয়নি, ইভেন এখানেও নেওয়া হয়নি ওপেন ইন্টারভ্যাল যেহেতু। তাহলে 1/2² বাদ চলে যাচ্ছে। 1/, তো এখনো শেষ হয়নি তো, আছে তো। তাহলে 1/, ও আচ্ছা আচ্ছা, এটা ভুল হলো নাকি? 2³ আছে না? ও এন এর মান দেওয়া আছে তো। ঠিক ঠিক ঠিক, সরি, এটা 2³ আছে, তার মানে এইটুকু নিতে হবে। ঠিক ঠিক, ইউনিয়ন। এবার তারপরেরটা কি হবে? তারপরেটা হচ্ছে 1/2⁴ 1/2³। তারপরে কি হবে? 1/2⁵ 1/2⁴ ইউনিয়ন। এইভাবে কত দূর পর্যন্ত যাবে? আমি বলছি ইনফাইনাইটলি মেনি হবে। সো একটু মিস্টেক হয়েছিল, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। এগুলো আমার প্রচুর পয়েন্ট আছে এখানে, ছবিটাকে একটু কারেকশন করছি। আমি মাঝখান থেকে পয়েন্টগুলোকে নেইনি, সরি। 0, 1 কী পয়েন্ট আমরা মিসিং করছিলাম? সেটা হচ্ছে 1/2 এর পরের পয়েন্টটা 1/2², তারপরের পয়েন্টটা 1/2³, তারপরেটা 1/2⁴, তারপর এটা 1/2⁵, এভাবে চলছে। ঠিক আছে? সো আমরা কোন ইন্টারভ্যালগুলো নিচ্ছি? এই দিকটা লেখা উচিত না, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এই ইন্টারভ্যালগুলোকে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। নাও each of these interval are open. We know that every open interval is open set, so they are actually open set, and we know that union of arbitrary collection of open set is open set. বাট বোঝো এটা ইন্টারসেকশন হলে আর হতো না, বা বোঝো এটা যদি আমার ক্লোজ সেট হতো তাহলে আর হতো না। তুমি বলছি কেন স্যার? ইউনিয়ন অফ ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট মে নট বি ক্লোজ সেট। ওটা আমরা একটা রেজাল্ট জানতাম। ঠিক বলছি কি? ঠিক বলছি? সো যেহেতু এরা সবাই ওপেন ইন্টারভ্যাল, each of 1/2n and 1/2n - 1, n - 1 মানে n এর মান 1 বসালে 1টা আসবে। each of this one is open set, open interval, and hence they are open set. তাহলে এরা সব ওপেন সেট। এবার তুমি বলো সিন্স ইউনিয়ন অফ, আরবিটারি না বলে ইনফাইনাইট বলো, কারণ আরবিটারি থেকে কম সংখ্যক এলিমেন্ট আছে এখানে। ইউনিয়ন অফ ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট, infinite number of open set is open set. Union of infinite number of open set is open set. যেহেতু এটা ওপেন সেট, তাহলে therefore ফাইনাল কনক্লুশন হচ্ছে এস মানে a - b is open set. এই হলো আমাদের অ্যান্সার। না বোঝার কিছু নেই, ভেরি সিম্পল, না বোঝার কিছু নেই। বলো, যদি বুঝতে না পারো বলো। সো এরা সবাই ওপেন সেট, তার জন্য এদের ইউনিয়নটা ওপেন সেট। এগুলো ওপেন সেট, ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট, সেটা আমি ডাইরেক্ট ইউজ করছি। ঠিক আছে? সো এটা মাইনাস করার পর এমন রেজাল্ট আসছে। আশা করি ক্লিয়ার। এবার তুমি যেটা বলছিলে যে স্যার আমি ওই লিমিট পয়েন্টের কনসেপ্ট দিয়ে প্রুভ করেছো নাকি? কিভাবে প্রুভ করেছো অর্কবাবু? না, দরকার নেই, অত জটিল করে ভাববো কেন, সেটাও তো একটা ব্যাপার। হ্যাঁ স্যার, এটাই বেশি ভালো, বুদ্ধিদীপ্ত। অনেক সহজ আছে। আর বুঝতে পারছো মিসিং পয়েন্টগুলো যে সত্যি বি এর পয়েন্ট, এটা বোঝা যাচ্ছে? মিসিং পয়েন্টগুলো যে বি এর পয়েন্ট, এটা বোঝা যাচ্ছে তো? কেউ বলতে পারো যে স্যার, কেউ বলতে পারো যে এই দিকের পয়েন্টগুলো কই নিলাম? আমি যে এই দিকের পয়েন্টগুলো আছে, ঠিক তো ইনফিনিটি পর্যন্ত আছে তো। আর নিলাম কেন ওই দিক থেকে নিলে আমার ইন্টারভ্যালগুলো দেখতে পাচ্ছি, নিজের কন্ট্রোলের মধ্যে থাকছে, সেই জন্য। ক্লিয়ার? ভালো।
শোনো, কিচ্ছু না, এক্সারসাইজটা তো করবে, তোমরা অ্যানালাইসিসটাকে একটু মন দিয়ে পড়ো। অ্যানালাইসিসটা ভালো লাগবে, ভবিষ্যতেও তোমরা বুঝতে পারবে অ্যানালাইসিসটা কী হতে পারে। ওকে, আমি যেভাবে পড়াচ্ছি তাতে তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। চলো এই অঙ্কটা করবো বলছো, 3 নম্বরটা, 4 নম্বরটা বলবো। এসটা আমার এটা বলা আছে, যেটা ওপেন সেট হবে কিনা যাচাই করো। এস হচ্ছে দিস ওয়ান, ওপেন সেট হবে কিনা যাচাই করো, ওপেন সেট হবে কিনা। আমি এবার বলি এটা ওপেন সেট কিনা যাচাই করার টেকনিক হচ্ছে, আমি কি বলেছিলাম এক্ষুনি, ইকুয়াল থাকলে ক্লোজ সেট। ইকুয়াল আছে এখানে, নেই, নট ইকুয়াল, তাহলে কি হবে, ওপেন সেট হয়ে গেল। এমসিকিউ এক্সামে এটা ডাইরেক্ট ওপেন সেট। এমসিকিউ এক্সাম যদি হতো, কোনো একটা টেস্ট যদি দিতে, সেটা আইআইটি জ্যামও হতে পারে, ডাইরেক্ট অ্যান্সার। কারণ নট ইকুয়াল, তার জন্য ওপেন সেট। ইকুয়াল হলে সাইন এক্স ইকুয়াস টু 0, আমি তাহলে ক্লোজ সেট। সেই সমস্ত এক্স যার জন্য সাইন এক্স 0, তাহলে ক্লোজ সেট। ইকুয়াল আছে বলে ক্লোজ সেট। এবার বলতে পারো স্যার প্রমাণ আছে, তার জন্য কন্টিনিউটি চ্যাপ্টারটা পড়তে হবে, সেটা আমরা পরে আসবো। আচ্ছা, এটা ক্লোজ সেট না ওপেন সেট চেক করার জন্য আমি তোমাদের টেকনিকটা বলি। এস ইকুয়াস টু সেই সমস্ত এক্স বিলংস টু আর, জানি না মার্ক এটা কি হলো, একটু করে মিস করছে লিখতে বিলংস টু আর সাজ দ্যাট, এটা সমস্যা কি জানো তো, লেখার প্রবলেমটা হচ্ছে কি, আমি সাধারণত হোয়াইট বোর্ডে যখন লিখতাম তখন আমার একটু টাচ করে থাকতাম, মানে একটা পেন দিয়ে টাচ করতাম। এটা আবার টাচ করা যাবে না, এটা তোমাকে দূর থেকেই লিখতে হবে, নাহলে হবে না, বুঝতে পারছো? খুব প্রবলেমেটিক, প্রথম দিকে তো আমার লিখতেই যেন খুব অসুবিধা হচ্ছিল। সো এক্স বিলংস টু আর, তোমরা হ্যান্ড রাইটিংগুলো বুঝতে টুঝতে পারো তো নাকি? হ্যাঁ নাও বুঝতে পারো, দেখালে এত বাজে লেখা স্যার, কী করে কি হচ্ছে, তো হতেই পারে। বড় করে লেখার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আচ্ছা, এক্স বিলংস টু আর সাচ দ্যাট সাইন এক্স নট ইকুয়াস টু 0। শোনো, সাইন এক্স নট ইকুয়াস টু 0 কথাটির মানে হচ্ছে, তুমি এক কাজ করো, সাইন এক্স নট ইকুয়াস টু, সাইনের কোন মানের জন্য 0 হয় সেটা বলো। কেউ একজন হ্যাঁ, 2k পাই কেন বলছো? n পাই, তো 2k পাই না বলে তুমি k পাই বলতে পারতে। 2k পাই হবে না, কারণ n পাই হলেই হবে, যেখানে n গুলো কার এলিমেন্ট, জেটের। n বললে কম হয়ে যাবে, জেটের এলিমেন্ট হলেই চলবে। গুড। সো দিস ওয়ান অ্যাকচুয়ালি x বিলংস টু r সাচ দ্যাট, এখানে তাহলে x নট ইকুয়াস টু n পাই, n বিলংস টু z। সো আমরা কি বুঝতে পারলাম, পুরো রিয়েল নাম্বার নিচ্ছ, কিন্তু এই n পাই টাইপের টার্মগুলো বাদ। কথা বোঝো, ভেরি সিম্পল, খুব ইন্টারেস্টিং। পুরো রিয়েল নাম্বার নিচ্ছ যেখানে n পাইগুলো বাদ, মানে লাইন, সেখানে n পাই বাদ, n এর মান প্রথমে 0 নাও, 0 বাদ, n এর মান প্রথমে পাই নাও, 1 নাও, পাই বাদ, মাইনাস নাও, মাইনাস পাই বাদ, 2 পাই নাও, 2 পাই বাদ, মাইনাস 2 পাই নাও, এগুলো বাদ। বোঝা গেল, এইগুলো বাদ। এবার তুমি বলছো এটা কী করে লিখবো? খুব সিম্পল, বলি তোমাদের, এটা লিখবো কি, 0 বাদ, পাই বাদ, তাহলে 0 আর পাই ওপেন ইন্টারভাল, ঠিক, 0 আর পাই ওপেন ইন্টারভাল, ইউনিয়ন পাই আর 2 পাই ওপেন ইন্টারভাল, মাঝখান থেকে কি হলো না, পাইটা বাদ গেল, পাই তো বাদ যাবে, পুরো রিয়েল নাম্বারই নেব, পাই বাদ যাবে, ঠিক, ইউনিয়ন। এবার 2 পাইয়ের পরে কি নেব, 2 পাই ওপেন ইন্টারভাল অবশ্যই, 3 পাই, তার মাঝখান থেকে কী হলো, 2 পাই বাদ গেল, 2 পাই তো বাদ যাবে বলেছে, ইউনিয়ন করে চললো ইউনিয়ন। এবার এই দিকটার দিকে তাকাও, এই দিকে লেখার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই দিকে যখন নিচ্ছ তখন তোমাকে মাইনাস পাই 0 লিখতে হবে, মাইনাস পাই 0, কারণ ওপেন ইন্টারভ্যালের শুরুটা আমার ছোট হয়, তো মাইনাস পাই 0, ইউনিয়ন মাইনাস 2 পাই মাইনাস পাই, এখানে কি হলো, এই দুটো থেকে 0 বাদ গেছে, এই দুটো থেকে মাইনাস পাই বাদ গেছে, এরপরে কি হবে, মাইনাস 3 পাই মাইনাস 2 পাই, মাইনাস 3 পাই মাইনাস 2 পাই, ইউনিয়ন। বুঝতে পারছি? হলো, ঠিক হলো, আগেরটাই, এক্ষুনি যেটা বললাম সেটাই, সো আগেরটাই হচ্ছে, কিচ্ছু না, ভেরি সিম্পল। ওকে, সো আমরা কি পেলাম,
প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট, ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন, এখানে আরবিটারি বলো না, আরবিটারি থেকে ইনফাইনাইট বলো, ইউনিয়ন অফ ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইজ অ্যান ওপেন সেট, দেয়ারফর এস ইজ ওপেন সেট। তাহলে এসটা ওপেন সেট হবে, ইউনিয়ন অফ infinite number of open set is an open set. Union of infinite number of open sets is এটা open set, তার মানে কি হবে open set। সো প্রমাণ শেষ। আচ্ছা একটা টেকনিক বলি, অন্যভাবে কি করা যেত, আমি যে হ্যাঁ অন্যভাবে করা যেত, কি টেকনিক, অল্টারনেটিভ মেথড বলি, অল্টারনেটিভ প্রুফ, অল্টারনেটিভ মেথড বা অল্টারনেটিভ প্রুফ। কথা বোঝো, এস যা নিয়েছো সেই সেটটা হচ্ছে সেই সমস্ত এক্স বিলংস টু আর সাচ দ্যাট সাইন এক্স নট ইকুয়ালস টু 0। সো আমাকে বলো তো এস এর কমপ্লিমেন্ট কী হবে, সেই সমস্ত এক্স বিলংস টু আর সাচ দ্যাট সাইন এক্স, বলো কেউ একজন, ইকুয়াল 0। কমপ্লিমেন্টটা আমার এটা হবে, ঠিক তো, কমপ্লিমেন্ট এটা। এবার তাকাও, কমপ্লিমেন্ট তুমি পেয়ে গেছো, কিন্তু আমরা জানি এই টার্মটা মানে সাইন এন পাই এর সঙ্গে সমান, n belongs to z, clear? So this is nothing but x belongs to r such that x equals to n pi where n belongs to z. So this can written as n pi such that n belongs to z. এটা ক্লিয়ার? কেন বলছি বলি, এটা মানে কিছুই না, সেই সমস্ত x যারা এটা, তো এক কাজ করো না, n পাই লিখে দাও, সেই সমস্ত x যারা এটা, তাহলে n পাইগুলো, n এর মানগুলো যেটার মধ্যে ডিপেন্ড করছে, মানে সোজা কথায় this one an infinite set but infinite set which are corresponding to z, we know that derived set of z is phi, z এর derived set phi, z এর লিমিট পয়েন্ট থাকে না, z এর লিমিট পয়েন্ট থাকে না, তার মানে মাল্টিপল অফ সাম কোয়ান্টিটি অফ z, z এর কোয়ান্টিটিতে কিছু একটা মাল্টিপল করলে সেটা ডিরাইভড সেট থাকবে না। কেউ কেউ বলতে পারবে, এই গ্রুপ তো পড়ছো, এই নোটেশনটা কি লেখা যেতে পারে এখানে, কেউ বলতে পারবে এটা কি লেখা যেতে পারে? একটু অন্য ধরনের কথা বললাম, পাই জেড, ভেরি গুড। সো ও বলছে এটা পাই জেড লেখা যাবে, ঠিক। কেন বলছি, বললাম গ্রুপ পড়ছো, সাব গ্রুপে এরকম ছিল, 2z লিখতাম কি করে, এখানে 2n হলে 2z লিখতাম, 3n হলে 3z লিখতাম, তো এরকম। তো এবার পাই জেড মানে বুঝতে পারছো, জেটের মধ্যে যে পয়েন্টগুলো ছিল 1 2 3 পয়েন্ট ছিল, পাই জেড মানে আরও ফাঁকা ফাঁকা আছে, প্রথম পয়েন্ট পাই, তারপর 2 পাই অনেক দূরে, তারপর 3 পাই, আর ফাঁকা ফাঁকা পয়েন্ট হলে লিমিট পয়েন্ট হয় না। আমরা দুটো কন্ডিশনে বলেছিলাম লিমিট পয়েন্ট হয় না, এক হচ্ছে ফাইনাইট সেটের লিমিট পয়েন্ট থাকে না, 2 নম্বর হচ্ছে ইনফাইনাইট সেট কিন্তু সেটা ফাঁকা আছে, ফাঁকা ফাঁকা আছে। আগের দিন একটা টার্ম উচ্চারণ করেছিলাম, সেটা তোমরা জানো, ডেন্স। ডেন্স কথাটির মানে হচ্ছে খুব ঘন থাকতে হবে, ঘনত্ব। যেমন ন্যাচারাল নাম্বারটা কি ডেন্স, আমি বলছি কোনোদিনই হবে না, ন্যাচারাল নাম্বার লিমিট পয়েন্টে নেই। কোন সেটটা ডেন্স? কিউ সেটটা ডেন্স, কারণ কিউ এর ডিরাইভ সেটগুলো পুরো আর হয়ে যাবে, ওটাকে ডেন্স সেট বলা হয়। তো এখানে এরা যে এত ফাঁকা ফাঁকা আছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি, সঙ্গে সঙ্গে কনক্লুশন টানতে পারি যে এস কমপ্লিমেন্ট তার ডিরাইভ সেট যদি নেই তাহলে কী হবে, ফাই। বলো তো, লিমিট পয়েন্ট একটাও নেই, তাহলে ক্লোজ সেট হতে পারে? ক্লিয়ার তো? এটা অনেকে বুঝতে পারে না, সেই জন্য আমি জিজ্ঞাসা করি বারবার জিজ্ঞাসা করে যদি তোমাদের কন্ট্রোলে আসে, সেটাই টার্গেট, আর কিছু না। তারপরে এটা ক্লোজ সেট হয়ে গেছে, তাহলে দেয়ারফর এস কমপ্লিমেন্ট ইজ এ ক্লোজ সেট। এস কমপ্লিমেন্ট ক্লোজ সেট হলে ফাইনাল কনক্লুশন কি, এস ইজ ওপেন সেট। বুঝতে পারলে? এস কমপ্লিমেন্ট যদি ক্লোজ সেট হয় তাহলে এমনি সেটটা ওপেন সেট হবে। এই হলো আমাদের আরেকটা টেকনিক। হ্যাঁ, কেউ কেউ আমাকে এখানে বলে দিতে পারো যে আচ্ছা স্যার লিমিট পয়েন্ট যে হবে না ওটা দেখানোর প্রয়োজন নেই। আমি যে হ্যাঁ, দেখাতে পারো যে একটা পয়েন্ট এমন নিয়ে নিলাম যে পয়েন্টটার
লিমিট পয়েন্ট হবে না যাচাই করব, সেটা যাচাই করার জন্য একটা এপসাইলন চুজ করব, যার জন্য এপসাইলনটা ভেরি স্মল চুজ করব, যার জন্য ওই পয়েন্টটা ছাড়া অন্য পয়েন্ট নেই। ওটা আলাদা টেকনিক, কিন্তু আমার মনে হয় না এগুলো দেখানোর কোনো প্রয়োজন আছে, কারণ আমরা জানি ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট হুজ লেন্থ, এখানে লেন্থটা কিন্তু কি আছে বলো তো, নট ডেন্স, কি বলবো, ডেন্স নয়, বা তুমি বলতে পারো যে এরা হচ্ছে নির্দিষ্ট একটা ডিস্টেন্স বোঝাই করছে, পাই, তারপর 2 পাই, তারপর 3 পাই, এইদিকে যদি বলো মাইনাস পাই, -2 পাই, তো এত ফাঁকা ফাঁকা থাকলে তার লিমিট পয়েন্ট কখনো থাকে না। সেটা প্রমাণ করার কোনো প্রয়োজনই নেই, কেউ আবার বলতে পারো বলজানোস্টার থিওরাম অ্যাপ্লাই করবো, আমি না, বলজানোস্টার থিওরাম বলছে যদি স্যাটিসফাই করে কি কন্ডিশন, বাউন্ডেড হতে হবে আর ইনফাইনাইট হতে হবে। বাউন্ডেড আর ইনফাইনাইট যদি হয় লিমিট পয়েন্ট থাকবেই, বাট কনভার্স ইজ নট ট্রু। কথাটির মানে হচ্ছে যদি আনবাউন্ডেড হয়, যেমন এই সেটটা আনবাউন্ডেড হলে যে লিমিট পয়েন্ট থাকবে না এরকম কোনো কথা নয়। আনবাউন্ডেড ইনফাইনাইট হয়েও লিমিট পয়েন্ট আছে, তার এক্সাম্পল হচ্ছে কিউ নিজে, কিউটা আনবাউন্ডেড কিন্তু তার লিমিট পয়েন্ট আছে, প্রচুর লিমিট পয়েন্ট আছে। তুমি বলতে পারো যে আর নিজে, আরটা আনবাউন্ডেড কিন্তু প্রচুর লিমিট পয়েন্ট আছে। যেহেতু বলজানোস্টার থিওরামের কনভার্সটা ট্রু নয়, তার জন্য তুমি এখান থেকে বলজানোস্টার থিওরামটাও অ্যাপ্লাই করতে পারো না। কথা বোঝা যাচ্ছে কি বলছি, বুঝতে পারছো? বলজানোস্টার থিওরাম অ্যাপ্লাই করতে পারো না মানে তুমি বলবে যে বিকজ অফ দিস সেট ইজ এ আনবাউন্ডেড, হেন্স ইট হ্যাজ নো লিমিট পয়েন্ট। আমি না, একদম না, আনবাউন্ডেড সেটের লিমিট পয়েন্ট থাকতে পারে। ঠিক আছে, কথা বোঝা গেছে তো? এটা তোমাকে ডাইরেক্ট লিখতে হবে, এছাড়া আর কিছু করার নেই। প্রুফ করা যাবে, প্রুফ করতে বললে আমি প্রুফ করে দেবো। কী করবো বলি, ই পসিবল লেট ইট হ্যাজ এ লিমিট পয়েন্ট, একটা লিমিট পয়েন্ট আছে, তারপর দেখাবো ওর নেভারহুডটা ছোটো নেওয়ার পর দেখবো একটাও পয়েন্ট নেই ওই পয়েন্টটা বাদ দিয়ে। ঠিক তো, দরকার নেই কিন্তু। ওকে, এটা অল্টারনেটিভ মেথড হলো, এই মেথড হলো, তোমার যেটা পছন্দ হবে সেটা করবে। দুটো লিখে নিয়েছো? এবার কোনটা করব? ওকে, 9-এর 1 নম্বরটা হয়ে গেছে, 9-এর 1 হয়ে গেছে। ক্লিয়ার কেউ একজন? কেন? আমি যখন ওর কমপ্লিমেন্ট নিলাম তা আমার এটাই আসলো। আচ্ছা, আরেকটা কাজ করো, 9-এর 1টার অল্টারনেটিভ প্রুফ করবে কি না, এই সেটটার কমপ্লিমেন্ট নেবে, কমপ্লিমেন্ট নিয়ে এটা হবে, তারপর ইন্টারভ্যালগুলো বাদ যাবে, ওই পয়েন্টগুলোর ইউনিয়ন আকারে লিখবে, কমপ্লিমেন্ট ওপেন সেট, তাহলে এমনিটা হচ্ছে ক্লোজ সেট। কি বুঝতে পারলে এখন পর্যন্ত? কি ধারণাটা আসলো? ইকুয়াল না হলে ওপেন সেট, ইকুয়াল হলে ক্লোজ সেট। ঠিক, কিন্তু একটা কোশ্চিন আছে, সেই কোশ্চিন বলতে গেলে আবার সমস্যা, কারণ তোমরা এরপরেই এবার আমাকে চেপে ধরবে, বলে স্যার ইকুয়াল আছে, আমি যে ঠিক, তাহলে ক্লোজ সেট, আমি যে না, এটা ক্লোজ সেট নয়, তো এটা ক্লোজ সেট নয়, এই ইকুয়ালটা এটা ক্লোজ সেট নয়, তাহলে এতক্ষণ যে কথাগুলো বলছি সেগুলো তাহলে ভুলভাল হচ্ছে। ঠিকই কথা, তাহলে ওর সঙ্গে একটা কন্ডিশন দিতে হবে, সেই কন্ডিশনটা হচ্ছে ইকুয়াল হতে হবে, আর যে ফাংশনটা দেওয়া আছে সেটা কন্টিনিউয়াস হতে হবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস বলে একটা কথা বলছি, বুঝতে পারছো? পড়েছো তো, কন্টিনিউয়াস তো পড়েছো, হ্যাঁ, কিন্তু একটু অন্যরকম পড়েছো কিন্তু অন্যরকম পড়েছো। আচ্ছা, তো আমার কথা শোনো, এটা আমি কন্টিনিউয়াস পলিনোমিয়াল ফাংশন, সাধারণত পলিনোমিয়াল ফাংশনকে কি বলে জানো তো? শুনেছো এরকম টার্ম? পলিনোমিয়াল ফাংশনকে বলা হয় নাইস ফাংশন। কোনোদিন শোনো? নাইস ফাংশন। তুমি বলছো এটা কী ধরনের কথা? পলিনোমিয়াল ফাংশন এতটাই নাইস ফাংশন যে ওটা এভরিওয়ার কন্টিনিউয়াস, এভরিওয়ার ডিফারেন্সিয়েবল, এভরিওয়ার ইন্টিগ্রেবল, মানে সব কিছু করা যাবে। শুধু তাই নয়, সাইন আর কস, ট্রিগোনোমেট্রি ফাংশনের সাইন কস, ওগুলোকেও নাইস ফাংশন বলে। আর এক্সপোনেনশিয়াল ফাংশন e⁻z, ওটাকেও নাইস ফাংশন বলে। e⁻zটা সত্যি নাইস ফাংশন, যতবার খুশি ডেরিভেটিভ করবে ওটাই আসবে, যতবার ইন্টিগ্রেশন করবে ওটাই আসবে, ওই জন্য নাইস ফাংশন, এভরিওয়ার কন্টিনিউয়াস, এভরিওয়ার ডিফারেন্সিয়েবল। তাহলে আমি যে কথাটি বলার চেষ্টা করছি, তোমরা যারা ফলো করছো বুঝতে পারছো, প্রথম থেকে বললাম যে অত কিছু ভাবতে হবে না, ইকুয়াল নেই, ওকে ওপেন সেট, ইকুয়াল নেই, ওপেন সেট, ইকুয়াল আছে, ক্লোজ সেট, ইকুয়াল নেই, তাহলে ওপেন সেট, এগুলো বললাম। এইখানে গিয়ে কন্ট্রাডিক্ট করে দিলাম, এখানে গিয়ে কন্ট্রাডিক্ট করলাম, মানে ইকুয়াল আছে কিনা সেটা তো যাচাই করব, তারপরে বলবো এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। আমি জানি সাইন 1/x ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, সেটা পরে আমরা প্রুভ করবো, এখনও পড়ানো হয়নি, ওটা 3rd সেমে আছে তোমাদের। তো সাইন 1/x ডিসকন্টিনিউয়াস মানে কিচ্ছু না, এক্সের মান 0 বসালে এটার এক্সিস্ট করবে না, তার মানে কোনো একটা পয়েন্ট বসানোর পর যদি এক্সিস্ট না করে, হ্যাঁ, কোনো একটা পয়েন্ট বসানোর পর যদি এক্সিস্ট না করে তাহলে ওটা ডিসকন্টিনিউয়াস।
এবার ডিসকন্টিনিউয়াসে অনেকগুলো পার্ট আছে, সেটা পরে আসবো। এক্ষুনি বললে তোমাদের মাথা ঘুরে যাবে, তোমরা আর দেখা গেলো থার্ড সেম আর পড়ছোই না। বলে স্যার এখনই এরকম হচ্ছে, থার্ড সেমে আবার এত কঠিন, আমি স্যার আর পড়বো না, আমি এবার অন্য অনার্স নেব, পলিটিক্যাল সায়েন্স, সায়েন্স থাকলেই হলো, হবে এরকম। কেউ কেউ আমাকে কেউ বলে যে সায়েন্স নেয় কিন্তু অঙ্ক নেয় না, ম্যাথামেটিক্স নেয় না। আমার স্কুলে যেটা হয়েছে, ম্যাথামেটিক্স নেয়নি, এবার ম্যাথামেটিক্স যখন আমি পড়াতে যাচ্ছি না 11-12 তখন দেখছি ও চুপ করে বসে আছে। আমি কেন? বলছে যে আমার স্যার ম্যাথামেটিক্স নেই। আমি কী কী সাবজেক্ট আছে বললো, সব সাবজেক্ট, তার মধ্যে দেখছি ম্যাথামেটিক্সও নেই, বায়োলজিও নেই, আর কি আছে, কী সব ইভিএস টিভিএস এনভায়রনমেন্টাল সায়েন্স এরকম টাইপের কী সাবজেক্ট নিয়েছো। তো আমি সায়েন্স নিয়েছো কেন? তো বলছে যে সায়েন্স কি আর স্যার আমি এমনি নিয়েছি, বাড়ি থেকে বলছে, বাড়ি থেকে বারবার চাপ দিচ্ছে সায়েন্স পড়তে হবে, সায়েন্স পড়তে হবে। তা আমি সায়েন্স পড়েছি, অঙ্ক ছাড়া সায়েন্স হয় নাকি? বলছে বাড়িতে সায়েন্স পড়তে বলেছে স্যার, অঙ্ক তো পড়তে বলেনি। আমি সায়েন্স পড়তে বলেছে, সায়েন্স নিয়েছি, হয়ে গেছে, শেষ। তো এমন করলে কিন্তু পড়াশোনা হবে না। বাড়ির চাপে পড়াশোনা করছো, তাহলে না করাই ভালো। তো তোমরা আবার ওরকম করছো নাকি কি জানি, কারণ বলছে স্যার আমাকে ম্যাথামেটিক্স অনার্স নিতে বলেছে, আমার দাদু বলেছে, দাদুর শেষ ইচ্ছা ছিল ম্যাথামেটিক্স অনার্স নিতে বলেছে, সেই জন্য নিয়েছি। আমাকে পাশ করতে হবে কে বলেছে, সেটা তো বলি না, ফেল করবো না কী করে সেটা আগে অন্য ব্যাপার। এরকম ধরনের ধারণা যদি হয় তোমাদের, আমি বললাম জাস্ট লিভ ইট, ছেড়ে দাও, ছেড়ে দাও, বেঁচে যাবে, ম্যাথামেটিক্সটাও বেঁচে যাবে, তুমিও বেঁচে যাবে। কম্পিটিশন এমন লেভেলে চলে গেছে না, কিছু বলার নেই। এই এসএসসি পরীক্ষার অ্যাডভার্টাইজ বেরিয়েছে, সেখানে এত ছেলেপেলে অ্যাপ্লাই করবে, প্রায় 80 লক্ষর মতো বিএড করা আছে, তার মধ্যে নেবে 1000-2000 জন। এত মানে কম্পিটিশন লেভেল বেড়ে গেছে। সেই কম্পিটিশন লেভেলে টিকে থাকতে গেলে তো এক্সট্রা অর্ডিনারি হতেই হবে। বাকিদের থেকে যদি তুমি ডিফার না করো, তুমি যদি জল করে না জ্বলো, তাহলে তুমি পারবে না, টিকতেই পারবে না। শুধু আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না, গোটা দেশের পরিস্থিতি একই। দেখছি তো, লক্ষ্য করছি তো, হাহাকার, এমপ্লয়মেন্ট নেই এরকম টাইপের। কিন্তু আমি একটা কথা বলি তোমাদের, ম্যাথমেটিক্স নিয়ে জাস্ট ক্রস করো, ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করে সে বসে আছে, সে আনএমপ্লয়ি, চাকরি পায়নি, এটা হতে পারে না, আমি এটা বিশ্বাস করি না, হতে পারে না। ম্যাথমেটিক্স অনার্স কমপ্লিট করার পর বলছি, কিন্তু তার আগে নয়। বা ইনকাম করতে পারে না, এটা হতে পারে না, এটা ইম্পসিবল, এটা হতে পারে না। ম্যাথমেটিক্স যে সাবজেক্টটাকে টপ সাবজেক্টের, ওয়ান অফ দ্য টপ সাবজেক্টের মধ্যে রাখা হচ্ছে, যারা বাকিদের ভবিষ্যৎ তৈরি করে, তো সেখানে তুমি বসে আছো, এটা হতে পারে? এটা কি করে সম্ভব? তা তুমি কোন লেভেলের ফাঁকিবাজ হতে পারো, তারপরে তোমার ওই ঘটনাটি ঘটেছে। আমার বন্ধু সার্কেল, আমার পরের জুনিয়র যারা আছে, তারা তো কেউ বসে থাকেনি, যদি বসেও থাকে কিছু না কিছু তো করে, টাকাটাও অন্তত উপার্জন করছে, করা উচিত। টাকা উপার্জন করতে পারবে না ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, তাহলে ম্যাথমেটিক্স নিয়ে পড়ার কী দরকার ছিল? তুমি তো অন্য সাবজেক্ট চুজ করতে পারতে, হালকা হালকা করে পড়তে, মাঝে পাবজি খেলতে, ফেসবুক করতে, সব কিছু সবই ঠিকঠাক চলতো, ক্যারাম খেলতে, সবই ঠিকঠাক চলতো। কেউ কেউ আবার লুডোও খেলো, মোবাইলে লুডোটা হচ্ছে এমন হয়ে গেছে, এখন ফ্যাশনেবল হ্যাবিট হয়ে গেছে বলছে লুডো খেলাটা। ওটা না খেললে, ওটা না জানলে, লুডো খেলা না খেললে, না জানলে যেন আমি পিছিয়ে পড়েছি সমাজ থেকে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। পাবজিটা যেটা বলে অনেকে। তো আমার মনে হয় অন্য সাবজেক্ট নিয়ে তুমি এই দিকটাতে টাইম দিতে পারতে। তো ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করার পর আমি সত্যি বলছি, তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, তুমি ইনকাম করতে পারবে, 100% পারবেই। সেই ক্ষমতাটা তৈরি হবে, তোমার সেই ব্রেনটার গ্রোথ সেইভাবে হতেই হবে, না হলে তুমি নর্মালের মধ্যেই পড়ছো না। ওকে, সো যাই হোক, অনেক প্রাসঙ্গিক নয় কথাবার্তা বলছি, বলতে বলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি যে এই কথাটি বললাম, সেটা আমি ক্লিয়ার করতে পারলাম? ডিসকন্টিনিউটি টার্মটা উচ্চারণ করার পর তোমাদের আবার চাপ হয়ে গেল না তো, স্যার আপনি কেন ডিসকন্টিনিউটি টার্ম উচ্চারণ করলেন, সেই জন্য আমি কিছু বুঝতে পারছি না, এরকম কিছু মনে হচ্ছে? তাহলে জাস্ট ভুলে যাও, ডিসকন্টিনিউটি বলে কিছু নেই। জাস্ট এরকম টাইপের ফাংশন ইকুয়াল আছে, কিন্তু ক্লোজ সেট নয়, আমি চেক করব। করেছো কেউ এটা? ক্লোজ সেট হবে কি না আমাকে বলো দেখি। আমি তো করিনি, আমি তবু বলছি।
সাইন 1/x ইকুয়ালস টু 0 ক্লোজ সেট হবে? হ্যাঁ স্যার আচ্ছা, আগের মতন হবে না। মনে হচ্ছে হবে না Close set হবে না, স্যার। তা আগের অঙ্কটার মতো অর্কবাবু আগের অঙ্কটার মতোই, তা আবার হবে না কেন বলছো? স্যার বুঝলাম না। মানে আগের অঙ্কটার মতন করে প্রসিড করেছি তাহলে হবে না কেন বলছো? স্যার sin 1/x is equal to 0 মানে sin 1/x is equal to আমার কথা শোনো, কি করেছো সেটা বলছি না। আগের অঙ্কটার মতোই প্রসিড করেছো, একদম ঠিক। তা হবে না কেন সেটা বলো, মানে ক্লোজ সেট হবে না কেন? আগেরগুলো তো হচ্ছিল। শুভম কি বলছিলে? স্যার একটা লিমিট পয়েন্ট 0 থাকবে, যেটা Very good. ডিরেকশন থাকবে কিন্তু Very- ফিচার থাকবে না। ভেরি গুড, ভেরি গুড। ও বলছে লিমিট পয়েন্ট স্যার এখানে 0 থাকবে। সো আমরা 2 নম্বরটা বলছি, 1টা হয়ে গেছে বুঝেছো। 2 বলছি শোনো, সেই সমস্ত x belongs to R such that sin 1/x equals to 0. Sure. So this equals to x belongs to R such that sin 1/x equals to sin n pi, where n belongs to z. Sure. So x belongs to R such that sin, আচ্ছা সাইনটা কেটে দাও, বোথ সাইড থেকে সাইন আউট হয়ে গেলে 1/x সমান n pi, where n belongs to z actually. x belongs to R such that, মনে রেখো x যদি লিখতে চাও তাহলে তোমাকে এটা উল্টাতে হবে। উল্টানোর সময় খেয়াল রাখতে হবে একটা জায়গায়, যে যখনই আমি উল্টাতে যাব তার মানে n ইকুয়ালস টু 0-র জন্য এটা এক্সিস্ট করবে না। ওই যে 0-র জন্য এক্সিস্ট করছে না মানে ডিসকন্টিনিউয়াস, সেটা স্যার পরে আসবো। তাহলে n ইকুয়ালস টু 0-র জন্য এক্সিস্ট করবে না। ঠিক বললাম। এবার তাকাও, তাহলে আমাকে লিখতে হবে জেটের পয়েন্ট হবে ঠিকই, কিন্তু 0টা যেন না থাকে। 0 না থাকে মানে -0। ক্লিয়ার? জেটের পয়েন্ট হবে ঠিকই, কিন্তু 0 যেন না থাকে। সো -0 যখন বলবে তখন সেট আকারে লিখবে। তো এই হলো আমাদের সেটটা। আচ্ছা, আমি একটা সাজেস্ট করি এই লাইন থেকে, এখানে এক্স আর কেন লিখবো, এক্সের জায়গায় 1/n পাই বসিয়ে দিচ্ছি। সো 1/n পাই সাজ দ্যাট n বিলংস টু জেড, কিন্তু 0 বাদ দিয়ে। কেউ এটা না লিখে কেউ লিখতে পারে কি জানো তো, যে n বিলংস টু জেড অ্যান্ড n নট ইকুয়ালস টু 0, সেটা লিখতে পারো। এখানে লিখে দিয়েছি, মানে একসঙ্গে দুটো কাজ হয়ে গেছে। এবার যখন n এর মানগুলো বসাচ্ছি, আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি, এলিমেন্টগুলো বলে দিলে সুবিধা হতো। n এর মান 1 বসানোর সময় আমি এমন পাচ্ছি, বাট দিস ইজ নাথিং বাট প্লাস মাইনাস দিস ওয়ান। তারপর প্লাস মাইনাস 1/2 পাই, প্লাস মাইনাস 1/3 পাই। ঠিক বলছি? তার মানে যদি আমরা এদের লিমিট বের করতে চাই তাহলে ছবিটার দিকে তাকাই, 0 আর 2 পাই, 1/পাই কথা বললাম, এটা 1/পাই, আর এই দিকে তাহলে -1/পাই। আচ্ছা, এই সেটটার আপার বাউন্ড বলতে পারবে? এই সেটটার আপার বাউন্ড ছবি আঁকার পর বলা উচিত। 1/পাই স্যার, -1/পাই হচ্ছে লোয়ার বাউন্ড। ঠিক, ছবি এঁকে দিয়েছি মানে বুঝে গেছো। আচ্ছা, এবার শোনো, বাকি পয়েন্টগুলো কী হবে? 2 পাই মানে অর্ধেক হবে, আর -2 পাই মানে এটা হবে, 3 পাই মানে আরেকটু কমবে, -3 পাই মানে এটা হবে। বুঝতে পারছো? 1/2 পাই -1/2 পাই, সরি 1/3 পাই -1/3 পাই। সো আমরা যে জিনিসটা বুঝতে পারলাম এখান থেকে, যে এরা সব এই দিকে যাবে, এরা সব এই দিকে যাবে। তাহলে দেখো, ইনফাইনাইটলি মেনি পয়েন্ট 0-র দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে। ইনফাইনাইটলি মেনি পয়েন্ট 0-র দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকলে তার লিমিট পয়েন্ট কত হবে? কত হবে? 0 হবে। এর 0 বাদ দিয়ে আর লিমিট পয়েন্ট নেই, সেটাও তো দেখানোর দরকার। সে তো অনেক গল্প, কিন্তু অত কিছু দেখানোর দরকার নেই। ডাইরেক্ট বলো এর ডিরাইভ সেট হচ্ছে 0। এবার আমাকে বলো, এই 0টা কি সেটের পয়েন্ট? 0 কি সেটের মধ্যে কোথাও আছে? না স্যার, এর জন্যই ওটা ডিরাইভ সেট হবে, মানে তাহলে সাবসেট হবে না? সাবসেট যদি না হয় তাহলে এসটা কি হবে? নট ক্লোজ সেট। তাহলে একটা ভালো জিনিস শিখলাম, ফার্স্ট টাইম এরকম টাইপের হলো, ইকুয়াল হওয়া সত্ত্বেও ক্লোজ সেট নয়, প্রোভাইডেড
আন্ডার হোয়াট কন্ডিশন ইকুয়াল হলে ক্লোজ সেট হবে, যদি এটা কন্টিনিউয়াস হয়। সো কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে ইকুয়াল হলে ক্লোজ সেট হবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, না বোঝার কিচ্ছু নেই, না বোঝার কিছু নেই, এই হলো টেকনিক। জিরোর জন্য হচ্ছে না, জিরোটা লিমিট পয়েন্ট, সেটা আলাদা করে চেক করার দরকার নেই, কিন্তু যদি তোমার চেক করতে ইচ্ছা করে, নাম্বার ধরো বেশি দিয়েছে, তুমি চেক করতে পারো ইউজিং আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি এদিক ওদিক করে ক্যালকুলেট করবে, আর্কিমিডিয়ান প্রপার্টি জিরো লিমিট পয়েন্ট হয়ে যাবে, কিচ্ছু না। জিরো নেবারহুডের মধ্যে অন্তত একটা পয়েন্ট ঢুকিয়ে দাও, 1/k পাই ঢুকিয়ে দাও, 1/k পাই অবশ্যই ঢোকানো যাবে, যেটা সেটের পয়েন্ট। ওকে, ক্লিয়ার হলো না? পছন্দ হলো এটা, তাই তো? এটা ঠিক লাগলো তো? হ্যাঁ স্যার, ওই কন্ডিশনটা একবার একটু বলে দিন, মানে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, আর মানে ওই ক্লোজ, তবেই ক্লোজ সেট হবে, আর ইকুয়াল থাকতে হবে তবেই ক্লোজ সেট হবে, এই দুটো কন্ডিশন মেইনটেইন করলে তবেই ক্লোজ সেট হবে, তাই তো? ফাংশনটা, যে ফাংশনগুলো সঙ্গে ইনইকুয়ালিটিগুলো হচ্ছে, সেই ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস ফাংশন আমাদের ওটা থার্ড সেমে আছে, আমরা এক্ষুনি নাড়াচড়া করছি ঠিকই। হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারো, পড়ে তো এসছি স্যার, কোথায় পড়েছো? অ্যানালাইসিস, এই সরি অ্যাপ্লিকেশনে পড়েছো, অ্যাপ্লিকেশনে অন্য কিছু পড়েছো, ওটা অ্যানালাইসিস নয়। কন্টিনিউটি, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেবিলিটি যেটা পড়ে এসে, ওটা অ্যানালাইসিস নয়। ওখানে তুমি ফর্মুলা জানতে, অঙ্ক করতে, ফর্মুলা জানতে, অঙ্ক করতে। ওই ফর্মুলাগুলোর ইভেন প্রমাণও করোনি, হয়তো কেউ কেউ ভেরিফাই করেছো দুই একটা, সব প্রমাণ করোনি। আমরা ওটা করবো না। যেমন এখানে ইন্টিগ্রেশন আছে, রিমেইন ইন্টিগ্রেশন পরের দিকে আছে, বুঝতে পারবে, ওটা আছে তোমার ফোর্থ সেমে। রিমেইন ইন্টিগ্রেশনে আমরা কী করবো? এ ফাংশন, হোয়েদার এ ফাংশন ইজ ইন্টিগ্রেবল অর নট, মানে জাস্ট যাচাই করব, অ্যানালাইসিস করব, বিশ্লেষণ করব ইন্টিগ্রেবল কিনা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ইন্টিগ্রেশন, দরকার নেই, ভ্যালু বের করার দরকার নেই, শুধু আমরা অ্যানালাইসিস করব যে ওটা ইন্টিগ্রেবল কিনা, ব্যাস, তাহলে এটা অ্যানালাইসিস। আর তুমি বলবে স্যার ইন্টিগ্রেশন তো একটা চ্যাপ্টার করেছিলাম, যে হ্যাঁ, যে ইন্টিগ্রেশনটা তোমরা ফার্স্ট সেমে করেছিল ওখানে ভ্যালু বের করেছিল, ওটা অ্যানালাইসিস নয়, ওটা ক্যালকুলাসের পার্ট। ক্যালকুলাসের পার্ট করবো না। ক্যালকুলাসে যখন তুমি লিমিট পড়েছো, কন্টিনিউটি পড়েছো, ডেরিভেটিভ করেছো, তাহলে সেটা একদমই বাজেভাবে পড়েছো, ওটার সঙ্গে অ্যানালাইসিস কোনো সম্পর্ক নেই। ঠিক এখানে যখন অ্যানালাইসিস করব থার্ড সেম মানে একটু ওয়েট করতে হবে, থার্ড সেমে শুরুতেই লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, এটা হচ্ছে থার্ড সেমের পার্ট। ঠিক আছে, থার্ড সেমে তোমাদের আরেকটা সিসি বেড়ে যাবে, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি। আরেকটাতে তোমার আছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাদের আছে, আর তার সঙ্গে আবার আছে রিং থিওরি। তুমি বলছো রিং থিওরিটা কী করে? ওই যে গ্রুপ থিওরির পরের চ্যাপ্টারটা রিং থিওরি, মানে অ্যালজেব্রাটা আছে। ঠিক আছে, চলো ওগুলো পরে আমরা ভাববো। ওকে, এইবার শোনো, এই যে 3 আর 4 এই দুটোর মধ্যে যে কোনো একটা করে দেওয়া যেতে পারে, কিন্তু এটা ক্লোজ সেট হবে কি না যাচাই করার গল্প যখন আসছে, তোমরা এক বাক্যে বলো তো হবে কি না, আর যদি না হয় কেন হবে না? 3 নম্বরটা হবে না স্যার। কেন হবে না? কারণ এটা 0 লিমিট পয়েন্ট 0 আর 1/k মধ্যে থাকবে না। ভেরি গুড। তো পরীক্ষার সময় যদি 3 নাম্বারটা আসে, তুমি দেখিয়ে দিলে 0 ইজ এ লিমিট পয়েন্ট, বাট দিস 0 ডাজ নট বিলংস টু দ্য সেট। তোমরা জানো ক্লোজ সেট হতে গেলে ডেফিনেশন কি বলছে সেটা ভুলে যাও, মিনিংটা বোঝো। ক্লোজ সেট হতে গেলে যতগুলো লিমিট পয়েন্ট তারা সেটের মধ্যে থাকবে। ক্লোজ সেট হতে গেলে এমনি ডিরাইভ সেটের মধ্যে বাকি এসের পয়েন্টগুলো থাকলো কি না দেখার দরকার নেই, ডিরাইভ সেটের মধ্যে যে পয়েন্টটা আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটা থাকতে হবে। ক্লোজ সেট হতে গেলে ডিরাইভ সেটের মধ্যে যেটা একদমই লিমিট পয়েন্ট, মানে অসংখ্য পয়েন্ট যে পয়েন্টের দিকে ধা করে সেটা থাকতে হবে। কথাগুলোর মিনিং বুঝতে পারছো? কারণটা কি? কারণটা হচ্ছে লিমিট পয়েন্ট যখন এই সেটের মধ্যে চলে আসবে, এসের মধ্যে যখন লিমিট পয়েন্ট চলে আসবে, আর আমরা জানি লিমিট পয়েন্ট মানে তার নেভারহুডের মধ্যে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকবে সেটের, তাহলে 0 এখানে ঢুকে গেছে মানে এখানে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট ঢুকে গেছে, আর এসে তো ইনফাইনাইট মেনি পয়েন্ট আছে, তাহলে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আবার সেটে ঢুকে যাবে। 0 যদি ঢুকে যায়, 0 ঢুকে গেছে মানে তাকে ঘিরে তার নেভারহুডের মধ্যে ইনফাইনাইট মেনি পয়েন্ট থাকবে। ওই জন্য অন্য পয়েন্ট থাকুক আর না থাকুক, যেটা আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটা থাকতে হবে। এটা হচ্ছে ক্লোজ সেটের ডেফিনেশন। ঠিক, তাহলে বলবে কি? বিকজ অফ 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ দিস সেট, বাট 0 ডাজ নট বিলংস টু দ্য সেট, therefore S can never limit point, এটা সরি can never close set, এটা হচ্ছে তার প্রমাণ। আর না হলে খুব সহজ, না হলে ডাইরেক্ট কী করবে? 3 নম্বরে বলবে S এর ডিরাইভ সেট হচ্ছে 0 তো হবেই, তার সঙ্গে কে থাকবে?
1/k টাইপের থাকবে, এইগুলো সব প্রমাণ করে দিয়েছি। এটা কখনো এস এর সাবসেট হতে পারে না। আমি জানি 1/kটাও ইভেন এদের কারোর সঙ্গে সমান নয়, 0 তো সমান নয় 1/kটাও সমান নয়, তাহলে দেয়ারফর এস ইজ নট আ ক্লোজ সেট। আমি যে কথাটি বললাম সেটা ভাষায় বললাম, because of 0 is a limit point but 0 does not belongs to the set, therefore S not a closed set। এটা আমি এইভাবে লিখলাম, একই কথা, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। 4 নাম্বারটার ক্ষেত্রে খেয়াল করো, 4-এ বলা হচ্ছে দিস ওয়ান, বলো দেখি এর লিমিট পয়েন্ট কি হবে। ভেরি গুড, 1 আর -1 লিমিট পয়েন্ট, কিন্তু 1 আর -1 কোনোটাই সেটের মধ্যে নেই, কারণ 1 আর -1 সেটের মধ্যে থাকবে প্রোভাইডেড n এর মান ইনফিনিটি হলে। n এর মান ইনফিনিটি হতে পারে না, n এর মান টেন্ডস টু ইনফিনিটি হতে পারে। ইনফিনিটি যদি n এর মান না হয় তাহলে এটা -1 টা এখানে থাকবে না। সো 1 আর -1 এস এর মধ্যে থাকে না, তাহলে এমন যেহেতু দিস ওয়ান, সিন্স দিস ওয়ান, দেয়ারফর এস ইজ নট এ ক্লোজ সেট। আমি ক্লিয়ার করতে পারছি? কিন্তু তোমাদের পরীক্ষার সময় যদি এটা নাম্বার বেশি থাকে, অ্যাটলিস্ট কোনো একটা পয়েন্ট, লিমিট পয়েন্ট তুমি আর্কিমিডিয়ান প্রপার্টি দিয়ে যাচাই করে দাও। আমি তো সাজেস্ট করব যে এটাকে 0 লিমিট পয়েন্টটা দেখিয়ে দাও যদি নাম্বার বেশি থাকে। 0 লিমিট পয়েন্ট, 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ এস ডিরাইভ সেট বাট 0 ডাজ নট বিলংস টু এস, তারপরে বলবে দেয়ারফর এস ইজ নট এ ক্লোজ সেট, ব্যাস এইভাবে বলতে পারো। কিন্তু একটা লিমিট পয়েন্ট দেখিয়ে দাও যদি নাম্বার বেশি থাকে। আর কম নাম্বার থাকলে কোনো সমস্যা নেই, কম নাম্বার থাকলে যেটা লিখেছি ঠিকই আছে, নো প্রবলেম। আচ্ছা, 5 নম্বরটা বলার প্রয়োজন আছে বলছো, তাই তো? ছবি আঁকলে হয়ে যাবে, বলবো? হ্যাঁ স্যার, একটু বলে দিন। 5-এরটা আমি বলছি ছবি আঁকলেই হয়ে যাবে, তো আমি বলে দিচ্ছি, দেখো। ওকে, 5-এরটা হচ্ছে এটা ক্লোজ সেট হবে কিনা যাচাই করতে বলছে। ক্লোজ সেট হবে কিনা যাচাই করো। সো আমরা কি করছি, এস সমান সমান ইউনিয়ন অফ এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি IN। কিচ্ছু না, আমি সাজেস্ট করব তুমি ছবিটা আঁকো। ছবিটা কেমন না, যখন I1 নিচ্ছি তার মানে n এর মান 1, n এর মান 1 মানে ক্লোজ সেট 1 নেব, n এর মান 1 মানে 1/3 নেব। সো 1/3 দিস ওয়ান, কোনো একটা জায়গায় সাপোজ 0 আছে, তাহলে 0 যদি এখানে থাকে তাহলে 1/3টা আমার আরও একটু কাছে আছে, মিডিল পয়েন্ট এটা 1/3 এখানে আছে, হলো? তাহলে ফার্স্ট সেটটা হচ্ছে দিস ওয়ান, ক্লিয়ার। সেকেন্ড সেটটা কি হবে, সেকেন্ডটা হচ্ছে 1/9। সো 1/9 হচ্ছে আমার পরেরটা, 1/9 থেকে 1 হলো। তারপরে কি হবে, 1/9 না লিখে 1/3 কিউব, তারপর এটা এইভাবে করে সেটগুলো যাচ্ছে। তুমি আমাকে বলো দেখি, এই যে সেটগুলোর কথা বলছি এদের ইউনিয়ন করলে কি হবে, আস্তে আস্তে এক্সপান্ড করবে, এক্সপান্ড করতে করতে ফাইনালি তাহলে এই পয়েন্টের দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। কোথায় যাবে, 0-তে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, একদম ডাইরেক্ট 0-তে চলে যাবে। ওয়ান বাই থ্রি স্কোয়ার, 1/3 কিউব, এইভাবে যাচ্ছে, 0-তে যাবে। 0-তে কি যেতে পারবে, 0-তে যেতে গেলে n এর মানটা ইনফিনিটি হতে হবে, n এর মান তো ইনফিনিটি হতে পারে না, n এর মান টেন্স টু ইনফিনিটি হতে পারে। তাহলে n এর মান যখন টেন্স টু ইনফিনিটি হবে, তোমরা জানো 1/3 টু দি পাওয়ার, এই ধরনের টার্মগুলো আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো, তুমি আমাকে বলো তো 3, তারপরে 3 স্কোয়ার, তারপরে 3 কিউব, এইভাবে করে যদি 3 টু দি পাওয়ার n এরকম করে টার্মগুলো থাকে, বলো দেখি n এর মানটা যদি লার্জার অ্যান্ড লার্জার হয়, তাহলে ইনফিনিটি যদি হয়ে যায়, তাহলে 3 টু দি পাওয়ার ইনফিনিটি কত হবে? ইন্ডিসেসের কনসেপ্ট ইউজ করো, কত হবে? ইনফিনিটি স্যার, ইনফিনিটি হবে। এটা বোঝা যাচ্ছে কি নাকি বোঝা যাচ্ছে না? বলছি শোনো, প্রথম টার্ম 3, তারপর আর একটু বাড়লো 9, তারপরে 27, তারপর এইভাবে করতে করতে পাওয়ারটা বাড়াতে বাড়াতে ইনফিনিটি হয়ে যাবে না? বোঝা যাচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই স্যার। ঠিক। আচ্ছা, হ্যাঁ, স্যার। যদি এটা ইনফিনিটি হয় তাহলে 1/∞ কত হবে?
জিরো। 0 হবে, গুড। তাহলে মনে রেখো n টেন্স টু ইনফিনিটি হলে 1/3 0 হবে। তার মানে এই যে টার্মটা দেখতে পাচ্ছ 1/3 এটা কিন্তু 0-র দিকে যাবে, কিন্তু 0 কি হবে? আমি বলছি না, 0 হতে গেলে তো আমার একদম n এর মান ইনফিনিটি বসাতে হবে। ইনফিনিটি বসাচ্ছি না, ইনফিনিটির আগে পর্যন্ত বসাচ্ছি, তাহলে আগে পর্যন্ত থাকবে। তার মানে এদের ইউনিয়ন করলে যে সেটটা হবে সেই সেটটা হচ্ছে x বিলংস টু r such that 1/3 this one সেটা 0, কিন্তু এই দিকটাতে 0-র সঙ্গে সমান হওয়ার কোনো চান্স নেই। তাহলে এই দিকটাতে হোক 1 এর সঙ্গে সমান হবে, কিন্তু 0-র সঙ্গে সমান হবে না। তাহলে এদের ইউনিয়ন করলে এটা আসবে, মানে 0 আর 1 সেমি ক্লোজড ইন্টারভ্যাল হবে। বলো দেখি এই সেটটা ক্লোজ সেট হবে কিনা? না। কেন? না না স্যার, 1 জিরোটা তো নেই। 0 লিমিট পয়েন্ট হবে, 0 এর মধ্যে বিলং করবে না। তাহলে এর ডিরাইভ সেটটা হচ্ছে 0 and 1, ডিরাইভ সেটটা বড় হয়ে গেছে, এমনি সেটের তুলনায় এটা হতে পারে না। তাহলে দেয়ারফর এস ইজ নট এ ক্লোজ সেট। এসটা তাহলে ক্লোজ সেট না। ব্যাস এইটুকু, ছবিটা তোমার শুধু দরকার ছিল। ঠিক বলছি? ঠিক বলছি? এটা বোঝা গেছে? শুধু এইটুকু, হ্যাঁ স্যার, ঠিক আছে। এইটুকু। এটা কত নাম্বার আসবে, কেমন লিখবো, বা বেশি নাম্বার আসতে পারে, আমি যে ওরকম কোনো ব্যাপার নেই, ওই 2 নম্বরই থাকবে ম্যাক্সিমাম। তোমার শুধু কনসেপ্টটা চেয়েছে যে কত হতে পারে, এটা ইকুয়াল দিয়ে দিলে তো আর হয়ে গেল গল্প শেষ, তখন তো ক্লোজ সেট বলে দিয়ে চলে আসবে। এবার দেখো, যখন আমি অ্যাপ্লিকেশন করেছি বা জিওমেট্রি করেছি, ফার্স্ট সেমে দেখেছো জিওমেট্রি, অঙ্কগুলো অনেক লেন্দি হতো, কিন্তু নাম্বার লেন্দি অঙ্ক হওয়া সত্ত্বেও নাম্বারটা এভারেজ মোটামুটি যা ছিল তাই থাকতো। অ্যানালাইসিসেও তুমি নাম্বার কিন্তু মিনিমাম তো 2-3 তো দিতেই হবে। হয়তো কিছু কিছু জায়গায় তোমাকে 2 লাইন কি 3টে লাইন লিখতে হচ্ছে, তাতেই 2 নম্বর। আর আগে হয়তো 1টা পৃষ্ঠা 2টো পৃষ্ঠা লিখতে হতো, ক্লাসিক্যাল অ্যালজেব্রা খেয়াল করো, তারপরে 3 নম্বর বা 5 নম্বর। তো কেন এরকম ডিফার করছে? মানে জিওমেট্রিতে, ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে ব্রেন খাটানোর কিছু ছিল না, সেই জন্য লেন্দি হলেও নাম্বার কম। এখানে ব্রেন খাটানোর আছে, ব্রেনের উপর প্রেশার পড়ছে। একটা ছোট্ট 2 লাইন লিখতে গিয়ে আমার ব্রেনের উপর প্রেশার পড়লো, নাম্বার বেশি পাবো, স্বাভাবিক। ওই জন্য অ্যানালাইসিসে অল্প লিখতে হবে, নাম্বার বেশি, অল্প লিখলেই নাম্বার বেশি। ঠিক আছে, এবার বলে ফেলো আর কোনটা? 10 করেছো? 10 করেছো নাকি করোনি? হ্যাঁ স্যার, করেছি। 11টা হয়নি। কিভাবে করেছো? জি মাইনাস এফ যেটা করেছে সেটা মানে জি ইন্টারসেকশন এফ এর কমপ্লিমেন্ট। যেহেতু ওপেন মানে বলেছে, হ্যাঁ এফ এর যেহেতু ক্লোজ সেট, তাহলে কমপ্লিমেন্টটা ওপেন সেট, তাহলে তার ইন্টারসেকশনটা ওপেন সেট হবে। ওকে, চলো আমি তোমাদের একটু অন্যরকম একটা ধারণা দিচ্ছি। হ্যাঁ, ঠিক করেছো, আমি একদমই বলছি না ভুল করেছো, কিন্তু আমি একটু অন্যরকম, অন্য স্টাইল, অন্য ধরনের একটা জায়গা তোমাদের ভাবানোর চেষ্টা করছি। সো ও বলছে যে জি ওপেন সেট বলা আছে, এফটা ক্লোজ সেট বলা আছে। জি ওপেন সেট, এফ ক্লোজ সেট, প্রুভ দ্যাট জি মাইনাস এফ ইজ অ্যান ওপেন সেট। জি মাইনাস এফটা ওপেন সেট হবে, এফ মাইনাস জি ক্লোজ সেট হবে। কিচ্ছু না, বলি একটা ওপেন সেট থেকে ক্লোজ সেট বাদ দিলে ওপেন সেট থাকে, একটা ক্লোজ সেট থেকে ওপেন সেট বাদ দিলে ক্লোজ সেট থাকে। হ্যাঁ, এবার একটা ক্লোজ সেট থেকে ক্লোজ সেট বাদ দিলাম, আমি কিছু হবে না। ক্লোজ সেট থেকে ক্লোজ সেট বাদ দিলে যা খুশি হতে পারে। ওপেন সেট থেকে ওপেন সেট বাদ দিলাম, আমি কিছু হবে না, যা খুশি হতে পারে। 2 ধরনের পসিবিলিটি হতে পারে। ঠিক, তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে জি মাইনাস এফ। জি মাইনাস এফটা কী বলেছো? ওপেন সেট। তো জি মাইনাস এফ মানে জি ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট, যেটা ও বললো। ঠিক তো? আচ্ছা, জিটা ওপেন সেট, সিন্স এফ ইজ ক্লোজ সেট, এফটা ক্লোজ সেট, আর কমপ্লিমেন্ট অফ এ ক্লোজ সেট is a closed set. Complement of a closed set is a closed set. Therefore f complement is কি লিখলাম এটা? Complement of this one is open set. Complement of a closed set is open set. Therefore f complement is open set. কথা বোঝা গেল? f complement ওপেন সেট তুমি পেয়ে গেলে। লাস্ট ওয়ান
লাস্ট ওয়ান হচ্ছে জি তো নিজে ওপেন সেট, এফ কমপ্লিমেন্ট ওপেন সেট, ইন্টারসেকশন অফ টু ওপেন সেট ইজ ওপেন সেট। Since intersection of two open sets is an open set, therefore G intersection F complement is open set, that is G minus F is open set। কারণ G টা open set বলা ছিল সেই জন্য। হলো, তুমি এটা লিখেছো? কিন্তু যদি বলে ডেফিনেশন থেকে দেখাও, যদি বলে ডেফিনেশন থেকে প্রুভ করো, পারবে? অন্য কেউ করেছো? অন্য কেউ করেছো? বলো তাড়াতাড়ি। কি করে করেছো? এটাই মানে এক্স না অন্যরকম ভাবে, মানে একটা এলিমেন্ট ধরে নিয়েছি জি মাইনাস এফ এর মধ্যে, ওখান থেকে দেখিয়েছি যে এক্স তাহলে জি এর মধ্যে আছে কিন্তু এফ এর মধ্যে নেই। আর জি যেহেতু ওপেন সেট আর এক্স যেহেতু জি এর মধ্যে বিলং করছে, তার মানে এক্স হচ্ছে জি এর ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে ওখানে তাহলে দেয়ার এক্সিস্ট নেভার পেয়ে গেছো গ্রেটার দ্যান 0। হ্যাঁ, ওখান থেকে মানে তুমি ইন্টেরিয়র পয়েন্টের কনসেপ্ট দিয়ে বলেছো। হ্যাঁ, তুমি বলেছো যে জি মাইনাস এফ ওপেন সেট মানে ইচ পয়েন্ট অফ জি মাইনাস এফ ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ জি মাইনাস এফ, এটা দিয়ে করেছো, তাই কি? হ্যাঁ স্যার। ভেরি গুড। আর এফটা যেহেতু ক্লোজ সেট, এফ এর মধ্যে নেই, তাহলে এফ এর ডিরাইভ সেটের মধ্যেও নেই, তাহলে আইসোলেটেড পয়েন্ট এইভাবে করে মনে নিয়েছো, তাই তো? তো আমি ওটা ভাবাতে চাইছি, কারণ ডেফিনেশন থেকে যদি চায়, মানে সেম প্রবলেম পরীক্ষার সময় দিয়ে বললো ফ্রম ডেফিনেশন প্রুভ দ্যাট জি মাইনাস এফ ইজ ওপেন সেট, তাহলে সেটা কি করে প্রুভ করব একটু খেয়াল করো। অল্টারনেটিভ প্রুফ ফ্রম ডেফিনেশন। ডেফিনেশন মানে ওপেন সেটের ডেফিনেশন। তাহলে ওপেন সেটের ডেফিনেশন থেকে কি করে প্রুফটা করা যায় একটু চেক করি। দেখো, আমরা প্রুভ করব জি মাইনাস এফ given that G is open set and F is closed set। তাহলে G open set মানে each point of G is an interior point of G। F টা closed set মানে তুমি কমপ্লিমেন্ট দিয়েও closed set বলতে পারো, আর না হলে F টা closed set মানে তুমি বলতে পারো F এর derived set subset of F। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি F এর derived set subset of F। আচ্ছা, উই প্রুভ দ্যাট, আমি প্রমাণ করব G মাইনাস এফ ইজ ওপেন সেট, আমি এটা প্রমাণ করব। আচ্ছা, দুটো কেস কেন বলছি বলো তো? কারণ G মাইনাস এফ তো ফাইও হতে পারে, তাই না? যদি ফাই হয়ে যায় দেন নাথিং টু প্রুভ, বা G মাইনাস এফ ইজ ওপেন সেট, দেন G মাইনাস এফ ইজ ওপেন সেট। যদি বলো কেন, কারণ ফাইটা যেহেতু ওপেন সেট, তাহলে ফাই হয়ে গেলে আর কিছু বলার দরকার নেই। সেই কারণে আমরা না হয় অ্যাসুম করছি জি মাইনাস এফটা নট ইকুয়াস টু ফাই। আমি অ্যাসুম করলাম জি মাইনাস এফটা নট ইকুয়াস টু ফাই। বোঝো কিন্তু, খুব ইন্টারেস্টিং, খুব। এবার আমাদের কি কাজ হবে? একটা এলিমেন্ট এখানে ধরে নেওয়া, জি মাইনাস এফ এর মধ্যে একটা এলিমেন্ট আছে আমি ধরে নিলাম, দেখাবো ইচ পয়েন্ট অফ জি মাইনাস এফ ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ জি মাইনাস এফ। বা কেউ ওপেন সেটের সেকেন্ড ডেফিনেশনটা নিতে পারো, জি মাইনাস এফ ইজ নেভারহুড অফ ইচ অফ ইটস পয়েন্ট। জি মাইনাস এফ তার প্রত্যেকটা পয়েন্টে নেভারহুড, এটা নিতে পারো। একই কথা, দুটো যেটা ভালো লাগবে সেটাই লিখবে। বলো তো এক্সটা এফ এর মধ্যে তাহলে নেই বলা হবে না? এটা জি এর মধ্যে আছে, এফ এর মধ্যে নেই, তাহলে জি এর মধ্যে আছে, এফ এর মধ্যে নেই। এইভাবে আমরা আসছি। শোনো এবার, সিন্স G is open set, Gটা যেহেতু ওপেন সেট অ্যান্ড X does not X belongs to G, তাহলে therefore দুটোভাবে লিখতে পারো, X is an interior point of G, আর না হলে বলতে পারো G is neighborhood of each of its point। যেটা পছন্দ হবে সেটা, আমি ইন্টেরিয়র পয়েন্ট দিয়েই বলছি। X is an interior point of G, এটাকে তো বলা যেতে পারে ইন্টেরিয়র পয়েন্ট অফ G। এক্সটা ইন্টেরিয়র পয়েন্ট মানে দেন দেয়ার এক্সিস্ট
এক কাজ করি, ডেল্টা ওয়ান গেটার জিরো, অন্তত একটা ডেল্টা ওয়ান গেটার জিরো থাকবে ইন্টিরিয়র পয়েন্টের যে ডেফিনেশন সেই ডেফিনেশনটা, এক্স বিলংস টু এন এক্স ডেল্টা ওয়ান সাবসেট অফ জি হবে, এটা ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনেশন ছাড়া আর কিছুই না। সো একটা রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এবার চলে আসি, আবার এক্সটা এফের মধ্যে নেই, আবার এক্সটা এফের মধ্যে নেই, সিন্স এফ ইজ ক্লোজ সেট, ক্লোজ সেট মানে কি, এফ এর ডিরাইভ সেট সাবসেট অফ এফ, কিন্তু বলো দেখি সিন্স এক্স ডাজ নট বিলংস টু এফ, খেয়াল করো এফ ডিরাইভ সেটের থেকে এফ বড়, কিন্তু ক্লোজ সেট হওয়ার জন্য বড় সেটের মধ্যে যদি এক্স না থাকে, বড় সেটের মধ্যে নেই, তাহলে ছোট সেটের মধ্যে থাকার কোনো চান্সই নেই, বড় সেটের মধ্যে নেই তাহলে ছোট সেটের মধ্যে থাকার কোনো চান্স নেই, তাহলে এফটা ডিরাইভ সেটের মধ্যে নেই, ঠিক বললাম? আচ্ছা এক্সটা যদি এফ ডিরাইভ সেটের মধ্যে না থাকে, অন্যরকম কিন্তু, বুঝতে পারছো? এটাই তো মজা রে বাবা, একটু অন্যরকম, ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। আচ্ছা এক্সটা যদি এফ ডিরাইভ সেটের মধ্যে নেই, তার মানে কী হবে, আইসোলেটেড পয়েন্ট, লিমিট পয়েন্ট নয়, আইসোলেটেড পয়েন্ট। আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশন কি, তাহলে এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এফ, লিমিট পয়েন্ট নয়, লিমিট পয়েন্ট হলে এভরি নেভারহুড, আর লিমিট পয়েন্ট নয় মানে দেয়ার এক্সিস্ট এ নেভারহুড, তাহলে দেয়ার এক্সিস্ট এ ডেল্টা টু গেটার জিরো, অন্তত একটা ডেল্টা টু গেটার জিরো থাকবে, সাজ দ্যাট নিয়ম কি, এন ড্যাশ এক্স ডেল্টা টু তার সঙ্গে এফ এর ইন্টারসেকশন করলে ফাই হবে, যেখানে প্রয়োজনে তুমি লিখতে পারো এন ড্যাশ এক্স ডেল্টা টু মানে এন এক্স ডেল্টা টু মানে এন এক্স ডেল্টা টু মাইনাস এক্স মানে ডিলিটেড নেভারহুড, এটা তুমি লিখতে পারো। ঠিক বলছি? ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই তো? দেয়ার এক্সিস্ট ডেল্টা টু গেটার জিরো, অন্তত একটা ডেল্টা টু গেটার জিরো আছে, সাজ দ্যাট, একটু খেয়াল করো দেখি, এই টার্মটাতে এক্স আমি দিয়ে দিতে চাইছি, এক্স কি এখানে দেওয়া যাবে কেউ একজন? এক্স নেই, কিন্তু আমি এখানে এক্স দিতে চাইছি, তাহলে এক্স দিলাম, দেওয়ার পর এরকম ফাই হয়ে গেল, বলো তাহলে এখানে আমরা বলবো যেহেতু এক্সটা এফ এর মধ্যে নেই, তাহলে ওই এক্সটা দেওয়া গেল, এই না? এটাই তো, দেওয়ার সময় নেই বলে ভাবতে হবে, তোলার সময় আর কিছু ভাবতে হতো না। তাহলে এটা গেল, এখান দিয়ে কী পাবে, দেয়ার এক্সিস্ট ডেল্টা টু গেটার জিরো সাজ দ্যাট, এই টার্মটা থেকে আমরা পেতে পারি এন এক্স ডেল্টা টু সাবসেট অফ এফ কমপ্লিমেন্ট। এই ধরনের কথাবার্তা কিন্তু বেশ কবার বলেছে, এই লাইন থেকে এই লাইন বলবো আরেকবার, ছিল না, এ ইন্টারসেকশন বি যদি ফাই হয়ে যায় তাহলে এ এর থেকে বি কমপ্লিমেন্ট বড় হবে, এ ইন্টারসেকশন বি যদি ফাই হয়ে যায় এর থেকে বি কমপ্লিমেন্ট বড় হবে, এগুলো আমরা বেশ কবার বলেছি, বেশ কবার, ঠিক বলছি? ওকে, অলমোস্ট ডান। এই টার্মটা ডেল্টা টুর জন্য ঘটছে, আর এই ধরনের টার্মটা ডেল্টা ওয়ানের জন্য ঘটছে। আমি ডেল্টা টু আর ডেল্টা ওয়ান ওদের মধ্যে মিনিমাম একটা কিছু চুজ করে নিচ্ছি, কারণ মিনিমাম কোয়ান্টিটিটা আমি ডেল্টা ধরলাম, তাহলে মিনিমাম অফ ডেল্টা ওয়ান ডেল্টা টু যদি নিয়ে নাও, তাহলে বলো দেখি এন এক্স ডেল্টা তার তুলনায় এন এক্স ডেল্টা ওয়ানটা বড় হবে, কারণ ডেল্টাটাকে মিনিমাম বলছো, তার নেভারহুডটা ছোটো হবে, এটা বড় হবে, কিন্তু এই টার্মের থেকে কে বড়, জি বড়। যদি বলো কেন, তার উত্তর হচ্ছে দিস ওয়ান, সো জি বড়, পাশে লিখো বাই ওয়ান। ওকে, তারপরে চলে আসো এন এক্স ডেল্টা এদের থেকে বড় কি, এন এক্স ডেল্টা টু, তুমি বলছো কেন, ডেল্টা তো মিনিমাম, তাহলে এটা ছোটো বড় হবে, এটার থেকে বড় কে, এফ কমপ্লিমেন্ট, এটা যদি বলো কেন, বাই টু। আশা করি ক্লিয়ার। নাও আমাদের কাজ হচ্ছে এই দুটো টার্মের ইন্টারসেকশন নেওয়া, সেম টার্মের ইন্টারসেকশন নিলে সেম থাকবে, এটাই থাকবে, বা তুমি আরেকটা লাইন লিখতেও পারো, এটা লিখলাম সাবসেট অফ, এই মাঝেরটা আর লিখলাম না, এটা লিখছি জি ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট। বলো তো এখান থেকে দুটো সেম সেটের ইন্টারসেকশন নিলে একই সেট আসে, সো দিস ওয়ান আইডেম্পটেন্ট ল অ্যাকচুয়ালি। এটা থেকে বলতে পারি জি মাইনাস এফ, নো ডাউট। আমরা জানি নেভারহুড অফ এক্স
তার এক্সটা হচ্ছে সেন্টার, সেই এক্সটা এখানে থাকবেই, বললেও থাকবে না বললেও থাকবে, তুমি এক্স ইচ্ছা করলে নিয়ে নিতে পারো। বলো দেখি কি প্রমাণ করলো এটা? জি মাইনাস এফ একটা ওপেন সেট। হ্যাঁ, ডাইরেক্ট বলে দেবো। এক্সটা কি বললো? ভেরি গুড। তাহলে এটা প্রমাণ করলো এক্স ইজ অ্যান, বলে নিও ডেল্টাটা আবার কি, খবরদার ভেবো না ডেল্টাটা নেগেটিভ। এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ জি মাইনাস এফ। তুমি এক্সটা কোথাকার এলিমেন্ট ধরেছিলে? জি মাইনাস এফের এলিমেন্ট ধরেছিলে। এইখানে শুরু হয়েছে, তারপরে মাঝে যে এতগুলো কথা হয়েছে তোমরা ভুলেই গেছো সব। কোথায় শুরু হয়েছে বুঝতে নিতে পারছে না, অনেকে নিতে পারছে না, কিন্তু আমি নেওয়াচ্ছি, জোর করে হোক, নিতেই হবে, এরকম একটা ব্যাপার। এক্স বিলংস টু দিস ওয়ান শুরু করে সব কী সব লিখেছি, এগুলো যদি দেখো না ছবির মতো, মাঝে মাঝে একটু মাকে খালি দেখাবে যে মা একটু দেখো, দেখবে ভালো খাবার দাবার দিচ্ছে, বলে তুই এত কষ্ট করছিস, এরকম এরকম লেখাপত্রা পড়ছিস, এইসব করছে, খুব ভালো খাবার দেবে, দেখবে আদর যত্ন করবে। এক্স ইজ এন ইন্টিরিয়র পয়েন্ট অফ জি মাইনাস এফ। তাকাও, এক্সটা ইন্টিরিয়র পয়েন্ট অফ জি মাইনাস এফ, এক্সটা কার এলিমেন্ট? জি মাইনাস এফের এলিমেন্ট, এক্সটা আরবিটারি। তাহলে ওখান থেকে কি বলতে পারো? ইচ পয়েন্ট অফ জি মাইনাস এফ ইজ এন ইন্টিরিয়র পয়েন্ট অফ জি মাইনাস এফ, এটা মেনশন করতেই হবে। সিন্স এক্স বিলংস টু জি মাইনাস এফ ইজ আরবিটারি, যেহেতু এটা আরবিটারি, তাহলে দেয়ারফর ইচ পয়েন্ট অফ জি মাইনাস এফ is an interior point of G minus F. Each point of G minus F is an interior point of G minus F, and hence G minus F is an open set. So open set প্রমাণ হয়ে গেল। এই অল্টারনেটিভ প্রুফটা সেমন্তী এটা করেছে তো, একদম এইভাবেই মনে হচ্ছে। ভেরি গুড। তো এই প্রুফটা তোমাদের পছন্দ হওয়া উচিত, আমার কেন যেন মনে হচ্ছে। ভালো না? বেশ, ডেফিনেশন থেকে যদি বলে, ঠিক তো? ঠিক বললাম? এটা পছন্দ হবে তো? ঐশী ঠিক আছে? হ্যাঁ স্যার। এগুলো লিখতে পারবে? এগুলোকে একটু খালি ঘাঁটতে হবে, হ্যাঁ, বারবার পড়ে 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 ঠিক করতে হবে। তামিরুল ঠিক আছে এটা? তানিসা? ওকে। আর সোনালি ঠিক আছে? এটা ঠিকঠাক লাগছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তো দ্বিতীয়টা কি করব নাকি নিজে পারবে? দ্বিতীয়টা বলছি এফ মাইনাস জিটাকে ক্লোজ সেট দেখাতে হবে, পারবে না? করে দেবো। অনেকে বলতে পারো যে স্যার এফ মাইনাস জি মানে হচ্ছে এফ ইন্টারসেকশন জি কমপ্লিমেন্ট, জি যেহেতু ওপেন সেট, জি কমপ্লিমেন্ট আ ক্লোজ সেট, ইন্টারসেকশন অফ টু ক্লোজ সেট ইজ ক্লোজ সেট। হ্যাঁ, এটা হবে, ওটা সত্যিই যাচাই করার একটা টেকনিক হলো। বাট তুমি অ্যাপ্লাই করেছো ইন্টারসেকশন অফ টু ক্লোজ সেট ইজ ক্লোজ সেট, কমপ্লিমেন্ট অফ এ ক্লোজ সেট অফ ওপেন সেট ইজ ক্লোজ সেট, ওই দুটো থিওরাম অ্যাপ্লাই করেছো। ওই থিওরামগুলো ইউজ না করে কি করে দেখাতে পারো? তাহলে এটা দেখাতে হবে এফ মাইনাস জি ইজ এ ক্লোজ সেট। তাহলে 2 নম্বর প্রুভ করার সময় যদি ডেফিনেশন থেকে প্রুভ করতে চাও, আবার সেই কমপ্লিকেটেড জায়গা হবে। সেকেন্ড পার্টের প্রুফটা হচ্ছে এফ মাইনাস জি ইজ ক্লোজ সেট। আমি প্রমাণ করব এফ মাইনাস জিটা ক্লোজ সেট, এটা প্রুভ করতে চাইছি। তার মানে আমাকে প্রুভ করতে হবে এফ মাইনাস জি তার ডিরাইভ সেট সাবসেট অফ দিস ওয়ান। ঠিক আছে, উই প্রুভ দ্যাট এটা। কিন্তু আমি কি করছি, এইখানে এটা এলিমেন্ট ধরে ওখানে দেখাবো, কিন্তু ওরকম দেখানো খুব টাফ। তার জন্য কি করলাম, ইফ পসিবল লেট, আচ্ছা ইফ পসিবল লেট ফেট কিছু না, লেট এক্সটা এফ মাইনাস জি তার মধ্যে নেই ধরে নিয়ে দেখাবো এই এক্সটা এফ মাইনাস জি ডিরাইভ সেটের মধ্যে নেই। এক্সটা এফ মাইনাস জি এর মধ্যে নেই মানে কি, এক্সটা এফ এর মধ্যে নেই অ্যান্ড এক্সটা জি কমপ্লিমেন্টের মধ্যে নেই, এটা মানে তাই। আচ্ছা তুমি বলতে পারো যে অ্যান্ড হবে না অর হবে, কোনটা হবে, কি হবে এটা? অ্যান্ড হবে। অ্যান্ডই হবে। কি যে বলো, কি জানি। তাহলে কি হবে? ঠিক,
তাহলে এটা মানে এটা, তাহলে এখান থেকে আমরা বলবো এক্সটা এফ এর মধ্যে নেই, আর ইন্টারসেকশন থাকলে তো আমি জানি অ্যান্ড, কিন্তু ডাস নট আছে তো, তাহলে অর হবে। ঠিক বললাম? আশা করি বুঝতে পেরে গেছো, সব বুঝতে পেরে গেছো। তাহলে এক্সটা আমার এফ এর মধ্যে নেই, অর এক্সটা জি এর মধ্যে আছে। এই দুটো পেলাম। কি প্রমাণ করব এবার? ডিরাইভ সেটের মধ্যে আছে, প্রমাণ করব ডিরাইভ সেটের মধ্যে আছে, অর আছে, আবার অর আছে, অ্যান্ড থাকলে বেশি পছন্দ হতো। ওকে, বলেছি কারণ প্রমাণের টেকনিকটা আলাদা হচ্ছে, অন্যরকম হচ্ছে। শোনো, সিন্স, তার আগে একটা কথা, লেট এক্সটা এফ এর মধ্যে নেই, সিন্স, শোনো, সিন্স এফ ইজ ক্লোজ সেট, যেহেতু ক্লোজ সেট, তাহলে দেয়ারফর এফ এর ডিরাইভ সেটের থেকে এফ বড়। সিন্স এক্সটা এফ এর মধ্যে নেই, তাহলে এক্সটা তাহলে এফ ডিরাইভ সেটের মধ্যে নেই। এটা বুঝতে পারলে তো? বড় সেটের মধ্যে নেই, ছোট সেটের মধ্যে কি করে থাকবে? ছোট সেটের মধ্যে নেই। এটা ইমপ্লাই করবে এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এফ। সো এক্সটা লিমিট পয়েন্ট নয় এফ এর। লিমিট পয়েন্ট নয় মানে দেয়ার এক্সিস্ট আইসোলেটেড পয়েন্ট, তাহলে দেয়ার এক্সিস্ট ডেল্টা ওয়ান গ্রেটার জিরো such that n dash x delta 1 intersection f this equals to 5। লিমিট পয়েন্ট নয় মানে এরকম টাইপের কিছু একটা গল্প হবে। এটা ইকুয়ালস টু 5। আমি কি ক্লিয়ার করলাম? এটা কি ক্লিয়ার করলাম? কেউ একজন? ডিলিটেড হবে তো? তারপরে লাইনটাতে আমি এরকম লিখতে চাইছি, দেয়ার এক্সিস্ট ডেল্টা ওয়ান গ্রেটার জিরো সাচ দ্যাট এন ড্যাশ এক্স ডেল্টা ওয়ান ইন্টারসেকশন এফ মাইনাস জি ইকুয়ালস টু 5। এটা কি আমি ক্লিয়ার করলাম? এটা কি আমি ক্লিয়ার করলাম? এটা কি ক্লিয়ার করলাম? কি করে? কি করে? এত সহজ হয়ে গেছে? f minus g এর সাবসেট তো তাহলে হবেই। হ্যাঁ তো স্যার যখন f এ নেই তো সাবসেটে কি করে হবে? মানে এই দুটোর ইন্টারসেকশনে কমন পয়েন্ট একটাও নেই, তা এর থেকেও ছোট একটা সেট, এর থেকেও ছোট সেট, তার সঙ্গে কি করে কমন পয়েন্ট থাকবে? প্রমাণ শেষ হয়ে গেছে প্রমাণ। তুমি বলছো স্যার এটা কাজে লাগলো না। আমি যেটা কাজে লাগলো না তার কারণ হচ্ছে যে কোনো একটার মধ্যে থাকলেই তো হবে, যে কোনো একটার মধ্যে না থাকলেই তো হবে, আইদার অর্থ। তাহলে এটা হলেই প্রমাণ শেষ, গল্প শেষ, সত্যিই গল্প শেষ। এখান থেকে কি হবে? কেউ একজন কি হবে? এক্স ইজ nx নট এ, বলো, লিমিট পয়েন্ট অফ of a minus g এফ মাইনাস জি। তাহলে এক্স ডাস নট বিলংস টু এফ মাইনাস জি ডিরাইভ সেট হয়ে গেছে। তাহলে দাস x belongs to f minus j, sorry, f does not belongs to this one, imply x does not belongs to derived set. Contrapositively x does not belongs to f minus g, সরি এটা উল্টোটা করো, তাহলে এর মধ্যে বিলং করছে, ইমপ্লাই করবে x belongs to f minus g since x is arbitrary, therefore f minus g তার derived set subset of f minus g, hence f minus g is closed set. If we consider, by if we take x belongs to g, then similarly we can করিনি এখনো, কিন্তু we can prove that, আমি প্রুভ করতে পারবো x does not belongs to f minus g তার ডিরাইভ সেট।
এটা প্রুভ করতে পারবো। যদি বলো কেন, কেনর উত্তর আমি বলে দিতে পারবো। এক্সটা জি এর মধ্যে নেই না ছিল বললাম, জি এর মধ্যে আছে। জি এর মধ্যে যখন থাকবে, জি যেহেতু ওপেন সেট, যেহেতু ওপেন সেট, তাহলে ইন্টিরিয়র পয়েন্ট হবে, তাহলে এন এক্স ডেল্টা থেকে জিটা বড় হবে। ঠিক বলছি? এন এক্স ডেল্টা থেকে জি বড় হবে, তার মানে এন এক্স ডেল্টা তার সঙ্গে জি এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশনটা ফাই হবে। এটা মানে তাই এন এক্স ডেল্টার জি এর কমপ্লিমেন্টেরটা ফাই হবে, তার মানে এন এক্স ডেল্টা তার সঙ্গে এফ ইন্টারসেকশন জি কমপ্লিমেন্টটা ফাই হবে। কেউ একজন এর উত্তর দিতে পারছো? বুঝতে পারছো? এই লাইন থেকে এই লাইন বুঝতে পারছো? জি কমপ্লিমেন্টের সঙ্গেই এর কমন পয়েন্ট থাকে না, আরও একটা সেট নিয়ে কমপ্লিমেন্ট করলে তো কম। বোঝা গেল? এটা সত্যি বোঝা গেল? যারা বুঝতে পারছে না তারা আমাকে অ্যান্সার দেবে। শিওর? পছন্দ হলো এটা? তাহলে এইভাবেও প্রুভ করা যাবে, কিন্তু আমি কেন সেকেন্ড পার্টটাকে জাস্ট ইগনোর করছি? আমার যদি এটা অ্যান্ড লেখা থাকতো তাহলে আমাকে দুটোই বলতে হতো। অ্যান্ড লেখা নেই, অর লেখা আছে। অর মানে কি? তুমি যে কোনো একটা চুজ করলেই হবে। আইদার অর মানে জানো তো? আইদার অর মানে হয় তোমার প্রথমটা হবে, নাহলে দ্বিতীয়টা হবে। দুটোই হতে পারে, কিন্তু যে কোনো একটা থেকেই ফলো করে যাবে। তো একটা থেকেই যখন ফলো করে গেছে, দ্বিতীয়টা না লিখলেও চলে। তোমাদের লেখার স্টাইলটা স্লাইটলি চেঞ্জ হতে পারে, সেটাও বলি। আইদার অর লেখা আছে, তুমি কি করবে? উইদাউট লস অফ জেনারেলিটি লেট এক্স ডাজ নট বিলংস টু এফ, কারণ হয় এটা না হলে এটা, যে কোনো এটা। বা উইদাউট লস অফ জেনারেলিটি লেট এক্স বিলংস টু জি, সিন্স জি ইজ ওপেন সেট, দেয়ারফর এক্স ইজ এন ইন্টিরিয়র পয়েন্ট, এক্স ইজ ইন্টিরিয়র পয়েন্ট, দেয়ারফর দেয়ার এক্সিস্ট ডেল্টা গেটার জিরো সাজ দ্যাট এটা, তারপর লাইন এটা, তারপর লাইন এটা, তারপর লাইন এটা দিয়ে করতে পারে। সো এইগুলো লেখার স্টাইল আমি ধরে বলছি ঠিকই, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যারা প্র্যাকটিস করবে না পিছিয়ে পড়বে, আর কিচ্ছু না। হলো? এটা একটা গেল। চলো এবার 11 যেটা আছে, আমার মনে হয় না এই প্রবলেমটা খুব একটা কমপ্লিকেটেড টাইপের হবে। এই প্রবলেমটার মেইন কনক্লুশন হচ্ছে, যে সেটটা নিয়েছো এস, সেই সেটটা নন এমটি ফাইনাইট সেট। নন এমটি ফাইনাইট সেট যদি নাও, তাহলে সেই সেটটা অবশ্যই আমার ক্লোজ সেট হবে। তাহলে নন এমটি ফাইনাইট সেটের ডিরাইভ সেট আমার ফাই হয়, তাহলে ক্লোজ সেট হবে। তাহলে এসটা ফাইনাইট সেট না বলে ক্লোজ সেট বলে দেওয়া আছে, পরিষ্কার? এবার জি থেকে ওই ফাইনাইট সেটটা যদি বাদ দিয়ে দাও তাহলে ওপেন সেট হবে। জি থেকে ওই ফাইনাইট সেটটা বাদ দিলে ওপেন সেট হবে। তার মানে এখানে অ্যাসিউম করলে এসটা ক্লোজ সেট, আর জি তো তোমার ওপেন সেট ছিলই, তাহলে ঠিক যেন জি মাইনাস এসটা ক্লোজ সেট দেখানোর টেকনিক তুমি ডেফিনেশন থেকেও ফলো করতে পারো। ডেফিনেশন থেকে যদি পছন্দ হয় ডেফিনেশন থেকে করবে এই নিয়মটা, আর না হলে তুমি এই নিয়মটা দিয়ে একদম একবারে করে দাও, যেটা পছন্দ হবে সেটা। ঠিক আছে? সেটা আর বললাম না, বলবো এটা একই রে বাবা, শুধু ক্লোজ সেট শুধু বলা হচ্ছে। ফাইনাইট সেট মানে ক্লোজ সেট, সেখান থেকে ইউজ করা হচ্ছে। ঠিক আছে তো? চলো লাস্ট ওয়ান চ্যাপ্টার শেষ করার জন্য যথেষ্ট। 12 নম্বর অঙ্ক, এটা দারুণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম, অনেকবার পরীক্ষায় এসছে বা আসতে পারে। জিটা ওপেন সেট বলে দেওয়া আছে ইনার, আর এসটা সাবসেট অফ আর সাজ দ্যাট জি এর সঙ্গে কোনো কমন পয়েন্ট নেই। জি এর সঙ্গে ওপেন সেটের সঙ্গে এস এর যদি কমন পয়েন্ট না থাকে, তাহলে ওই ডিরাইভ সেটের সঙ্গেও কমন পয়েন্ট থাকবে না। জি এস এর সঙ্গে কমন পয়েন্ট যদি না থাকে, ডিরাইভ সেটের সঙ্গেও কমন পয়েন্ট থাকবে না, সেটাই প্রুভ করতে হবে। কি বলা আছে? জিটা ওপেন সেট বলা আছে, আর এসটা যা খুশি হতে পারে। তাহলে জি ইজ ওপেন সেট গিভেন কন্ডিশনে বলা আছে, গিভেন দ্যাট জি ইজ ওপেন সেট। ঠিক আছে? এটা বলে দেওয়া আছে। তাহলে ইচ পয়েন্ট অফ জি ইজ এন ইন্টারিয়র পয়েন্ট অফ জি, এটা বলা আছে, বা বলা আছে জি কমপ্লিমেন্ট আ ক্লোজ সেট। ঠিক আছে? আমি কি প্রুভ করব? ওপেন সেট অ্যান্ড জি ইন্টারসেকশন এস ইকুয়ালস টু ফাই, যেখানে হোয়ার এসটা যে কোনো সাবসেট অফ আর। আমরা কি প্রমাণ করব? জি ইন্টারসেকশন এস এর ডিরাইভ সেট, কিন্তু এটা এস ডি দিয়ে লিখতাম, সেটা প্রাইম দিয়ে লেখা আছে ডিরাইভ সেট। তাহলে বলছে এটা হবে কি করে? প্রমাণটা একটু ট্রিকি টাইপের আছে, হঠাৎ করে প্রুভ হয়ে যাবে এরকম টাইপের একটা প্রমাণ। তো প্রমাণটা আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, এই লাইন থেকে জি ইন্টারসেকশন এস ইকুয়ালস টু ফাই, এই লাইন থেকে আমি লিখতে পারি এস এর থেকে জি কমপ্লিমেন্ট বড়।
যদি বলো কেন, কেনর উত্তর অনেকবার বলেছি, ঠিক তো? এটা বলবো আর? এটা জি মনে আছে। আর এটা এস, তাহলে এই যদি হয় জি কমপ্লিমেন্ট কোনটা হবে? এটা হবে জি কমপ্লিমেন্ট, তাহলে এসের থেকে জি কমপ্লিমেন্ট বড় হবে। আমরা আবার জানি এদের ডিরাইভ সেটের থেকে এদের ডিরাইভ সেটটা বড় হয়। যদি বলো কি করে এটা হলো, আমরা জানি এর থেকে বি যদি বড় হয় এ ডিরাইভ সেটের বি ডিরাইভ সেট বড় হয়, এটা আমরা জানি। হলো, আশা করি ক্লিয়ার। এবার জি কমপ্লিমেন্টের ডিরাইভ সেট, জি কমপ্লিমেন্টের ডিরাইভ সেট মানে কেউ একজন? কমপ্লিমেন্টটা স্যার ক্লোজ সেট হবে, কারণ জি তো ওপেন আছে, তাহলে জি কমপ্লিমেন্ট যদি ক্লোজ সেট হয় তাহলে স্যার ওই ক্লোজ সেটটা ডিরাইভ করে যদি ফিক্স সেটটা হবে স্যার ওটা সাব জি কমপ্লিমেন্ট সাবসেট হবে। ভেরি গুড। ও বলছে জি ইজ ওপেন সেট, তাহলে দেয়ার ফর জি কমপ্লিমেন্ট ইজ ক্লোজ সেট। আর জি কমপ্লিমেন্ট যদি ক্লোজ সেট হয় তাহলে জি কমপ্লিমেন্টের ডিরাইভ সেটের থেকে জি কমপ্লিমেন্ট বড় হবে। আমি এখানে ডি লিখছি না, এইটুকু পার্থক্য, তাহলে এটা হবে। এটাই ট্রিক, আর কিচ্ছু নেই, হয়ে গেছে, প্রমাণ শেষ। তারপরে লাইনটা কেউ একজন? ও এটা প্রাইম ছিল। প্রুফ ইজ ডান, প্রুফ ইজ ডান, হঠাৎ করে প্রুফ হয়ে গেছে। এবার দেখুন স্যার, হ্যাঁ হয়ে গেছে। কি দেখবো বলো? আমি খাতায় করছিলাম, ঠিক আছে, আমি দেখিনি করতে, আমি খাতায় করছিলাম তো। ঠিক আছে, ঠিক আছে, কে কে বুঝতে পারলে? সৌভিক ঠিক আছে না? সৌরাশিস এটা ঠিক ছিল? এটা কি বুঝতে পারলে? এটা সত্যি ঠিক আছে? হঠাৎ করে গেছে, ভুল যদি লিখি এটা, এটা ভুল করেছি মনে হচ্ছে। কি ভুল করেছি? সৌরাশিস কি ভুল করেছে? এটা স্যার লাস্টের লাইনটা স্যার ভুল করেছে, কি করে আসলে স্যার একটু বুঝিয়ে দিলে ভালো স্যার। তো ওটাই তো জিজ্ঞাসা করছি, কি সমস্যা হচ্ছে বলো, তো বলছো না তো কেউ। লাস্টের লাইনটা কি করে আসলো কে বলবে? স্যার দেখুন স্যার, জি কমপ্লিমেন্ট সাবসেট হচ্ছে কি এসে ডিরাইভ সেট, মানে আর জি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, এবার জি কমপ্লিমেন্ট একটা সাবসেট হচ্ছে যে এসে সাবসেট, তাহলে তো ফাই হবে। তো এই রেজাল্টে ইউজ করছি, এ ইন্টারসেকশন বি যদি ফাই হয় তাহলে এ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট, এটা তো আমরা জানি। তো এটা হলে আবার এটা হবে, উল্টোটা ইউজ করলাম। তো এস কমপ্লিমেন্ট এটা, আর তার থেকে বড় তার জি কমপ্লিমেন্ট, তাই হলো জি কমপ্লিমেন্ট যদি বড় হয় তাহলে জি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে বাইরের পোর্শনটা, তাহলে জি এর সঙ্গে এস কমপ্লিমেন্ট এস ডিরাইভ সেটের কী সম্পর্ক হবে? ফাই হবে। ভুল করিনি, ঠিকই করেছি, কিন্তু হঠাৎ করে প্রুফ হয়ে গেছে তো সেই জন্য অনেকে চাপে আছো, ভাবছো কী করে হঠাৎ করে হয়ে গেল। অনেকে বলছে স্যার অ্যানালাইসিস এত সহজ, আমি তো ছোটো থেকে শুনে এসেছিলাম অ্যানালাইসিস খুব কঠিন, এত তাদের বুঝে যাচ্ছে, নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা ভুল হয়েছে, এরকম ভাবছো হয়তো। আবার বলছি একবার দেখো, একটা লাইন জাস্ট আচ্ছা স্যার, বলে ফেলো তাড়াতাড়ি। স্যার প্রথমে দেওয়া ছিল যে জি ইন্টারসেকশন এস টা হচ্ছে ফাই হবে, আবার স্যার এস এর ডিরাইভ সেটটা তো ওটা আরো ছোট, তাই ওটা একবারই বলা যায় হ্যাঁ জি ইন্টারসেকশন ডিরাইভ সেট ছোট, আমি আজকে প্রথম শুনলাম ডিরাইভ সেট একদম ছোট। ও না স্যার, আরে না ও হ্যাঁ স্যার ভুলেছে ডিরাইভ সেট বড় হতে পারে ছোট হতে পারে, তুমি যে ফান্ডাটা বলছো সেটাতে হ্যাঁ হতে পারে, কিন্তু দু ধরনের পসিবিলিটি আছে। আমি ছোট ভেবে বলছিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ আমি আসলে ডিরাইভ সেটটা ছোট হবে ওইভাবে বলেছিলাম আমি। না ছোট হবে তার এক্সাম্পল আছে তো, ন্যাচারাল নাম্বার, তার ডিরাইভ সেট ফাই হয়ে যায়, তো ছোট হবে, মানে সব হতে পারে, ছোট হতে পারে বড় হতে পারে। এবার তুমি যেটা বলছো সেটা হচ্ছে, ধরো আমি এমন সেট নিয়েছি, ওপেন ইন্টারভ্যাল এবি নিয়েছি, তো ওপেন ইন্টারভ্যাল এবি ডিরাইভ সেট তো বড় হয়ে যায়, বুঝতে পারলাম কথাটা? তাহলে বড় হতে পারে, আমি যে বড় হোক না কেন, যেহেতু জিটা ওপেন আছে
বড় হোক না কেন, যেহেতু জি আছে ওপেন, তাহলে জি এর দিকটা অন্তত, জি যদি এটা হয় জি এর দিকটা তো অন্তত মিলবে না, তার মানে এটা যতই বড় হোক না কেন সে তোমার ডিসজয়েন্ট যদি হতো তাহলে বড় হওয়া সত্ত্বেও ডিসজয়েন্ট হবে, এটার মেইন বক্তব্য তাই। জি ওপেন সেট হলে এটা হবেই, হ্যাঁ জি যদি ওপেন সেট না হয় ক্লোজ সেট হতো তাহলে আর হতো না, তাহলে সেক্ষেত্রে আর বলতে পারতাম না। ক্লিয়ার ক্লিয়ার, পছন্দ হয়েছে এটা বলো, ঠিক আছে? কারণ এটা অনেকভাবে প্রুভ করা যায়, আর এই রেজাল্টটা ইউজ করে পরবর্তীতে আমরা বেশ কিছু মানে সেপারেশন অফ ভেরিয়েবল বলে, সেপারেশন সেট বা সেপারেবল সেট, সেই সেপারেবল সেটটাতে এটা ইউজ করতে পারবো, পরের দিকে বুঝতে পারবে। আমি আরেকবার স্টেপটা বলি, এই লাইন থেকে এই লাইন লিখছি, জাস্ট এই রেজাল্টটাকে ইউজ করলাম, ওকে? তারপরে জি যেহেতু ওপেন সেট, জি কমপ্লিমেন্টটা ক্লোজ সেট, জি কমপ্লিমেন্ট ডিরাইভ সেটের থেকে জি কমপ্লিমেন্ট বড়, তাহলে বোথ সাইড ডিরাইভ সেট দিয়ে দিলাম, ডিরাইভ সেটের থেকে যেহেতু এটা বড় এটা বসিয়ে দিলাম, এস এর ডিরাইভ সেট থাকলো, এই জিটা আবার এইদিকে ফেরত নিয়ে আসলাম, প্রমাণ শেষ, হঠাৎ করে প্রুফ হয়ে গেছে। সো এই হলো আমার টোটাল জায়গা। যেহেতু অ্যাডহেরেন্ট পয়েন্টের জায়গাগুলো আমাদের সিলেবাসে নেই, 13-র পর থেকে যে পরের পার্টগুলো আছে করার দরকার নেই, এইটুকু করলেই হয়ে যায়। শুধু আমাদের একটা কি দুটো থিওরাম পুরো চ্যাপ্টারতে বাকি আছে, সেই থিওরামগুলো পারলে আমি পরে করে দেবো। আপাতত আমরা এটা স্টপ করছি, নেক্সট দিন নতুন চ্যাপ্টার শুরু হবে, সেই দিন আমি আশা করতে পারি সবাই তোমরা জয়েন করবে। স্টপ করলাম, হ্যাঁ।